problem solving and data analysis 2. Before we start problem solving and data analysis 2, আমরা হচ্ছে লাস্ট ক্লাসের একটা ম্যাথস আমরা করতে ভুলে গেছিলাম, আর আমরা সময় পাই না, করতে ভুলে যাই নাই, আসলে সময় পাই নাই। তো সেটা হচ্ছে আমরা একটু করে ফেলবো। এক মিনিট, ডিলিট, সেটা হচ্ছে আমরা একটু করে ফেলি। এন্ড আমি এখান থেকে এই জিনিসগুলো একটু ইরেজ করতেছি, কারণ এগুলো সবগুলো আমাদের আমি ক্লাস নোটস এর মধ্যেই দেওয়া আছে, সো এগুলো আমার দরকার নাই এখন নাও। লেট মি জাস্ট ইরেজ অল অফ ইট। অলরাইট, সো এইটা ছিল আমাদের লাস্ট ক্লাসে একটা প্রবলেম যেটা আমরা শেষ করতে পারি নাই। এন্ড আই থিঙ্ক যারা ক্লাসে ছিল তাদের কি ওই ক্লাসের কোনো প্রবলেম, কোনো কিছুতে প্রবলেম ছিল? যদি প্রবলেম থেকে থাকে তাহলে ইউ ক্যান টেল মি। এখন আমরা একবার রিক্যাপ করবো পুরো ওই টপিকটার উপরে। যদি কারো প্রবলেম থেকে থাকে কোনো স্পেসিফিক টপিকে, যেটা উই কমপ্লিটেড ইয়েস্টারডে ক্লাসে, আর যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এই ম্যাথসটা করবো। ওকে, দিস ম্যাথ, এই ম্যাথসটা আমরা একসাথেই করবো। এন্ড এখানে কারণ এখানে একটা রুল আছে, এই রুলটা হচ্ছে আমি একটু দেখাই দেবো আর কি। সো লেটস স্টার্ট। হ্যাঁ, সো আমার কোশ্চেনটা তো বলছে যে a school district is forming a committee to discuss plans for the construction of a new high school. ওকে, সো একটা নতুন হাই স্কুল করবে, সেটার জন্য একটা কমিটি ডিসকাস করতেছে। ফাইন। Of those invited to join the committee, 15% are parents of students. So 15% হচ্ছে parents. ওকে, 15% হচ্ছে parents. 45% are teacher from the current high school. So 45% হচ্ছে teachers. ওকে, 45% are teachers. আর 25% are school and district administrators. So 25% বাকি যারা থাকে ওরা হচ্ছে স্কুল এন্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরস। ওকে, অ্যাডমিন। সো আমরা জাস্ট লিখি স্কুল এন্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিন। অলরাইট, তারপরে বলছে আমাদের রিমেইনিং 6 ইন্ডিভিজুয়ালস আর স্টুডেন্টস, বাকি যে 6 জন আছে ওরা হচ্ছে স্টুডেন্টস। ওকে, ওরা হচ্ছে স্টুডেন্টস। হাউ মেনি মোর টিচার্স ওয়ার ইনভাইটেড টু জয়েন দ্য কমিটি দেন স্কুল এন্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর? তার মানে তোমাকে জিজ্ঞেস করছে স্টুডেন্ট স্কুল এন্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনের থেকে টিচার আসলে কতটুকু বেশি ছিল। ওকে, সো বিফোর উই স্টার্ট সলভিং দ্য ম্যাথ আমাদের আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম যে পার্সেন্টেজ আর অ্যাকচুয়াল রিয়েল ভ্যালু সেটা কিন্তু দুইটা খুবই ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, এখানে যেরকম পার্সেন্টেজ ভ্যালু গুলো দেওয়া আছে, আর এই 6টা এটা কিন্তু অ্যাকচুয়াল রিয়েল ভ্যালু, তাই না? যে 6 জন স্টুডেন্ট আছে, আর এগুলো কিন্তু রিয়েল ভ্যালু না, এগুলো হচ্ছে জাস্ট টোটাল কমিটির মধ্যে কত পার্সেন্ট প্যারেন্টস আছে, কত পার্সেন্ট টিচার আছে, কত পার্সেন্ট অ্যাডমিন আছে। বাট কত পার্সেন্ট স্টুডেন্ট আছে সেটা কিন্তু বলা নাই, আমাকে বলা আছে কয়টা স্টুডেন্ট আছে। বুঝতে পারছো? অলরাইট, এতটুকু আগে আমরা ক্লিয়ার হলাম। তারপরে আমাদের আরেকটা থিওরি জানা লাগবে, সেটা হচ্ছে যে কোনো পার্সেন্টেজের প্রবলেম আর ইন জেনারেল পার্সেন্টেজ যখন করতে চাবা, ধরো এখানে যেরকম কমিটিটা আছে, দ্য এন্টায়ার থিং ইজ দ্য কমিটি, তাই না? পুরো জিনিসটা হচ্ছে একটা কমিটি। এই পুরো কমিটিটাকে সবসময় 100% ধরতে হবে। বুঝতে পারছো? পুরো কমিটি আর পুরো যেই আমার ওভারঅল যেই আমব্রেলাটার নিচে সবকিছু আসতেছে, আর ওভারঅল যেই কনসেপ্টের আন্ডারে সবগুলো জিনিস আসতেছে, সেই পুরোটাকে আমাদের 100% ধরতে হবে। ওকে, এই 100% এর মধ্যে 15% বলা আছে প্যারেন্টস, এটা ধরো 15%। তারপর 45% টিচার্স বলা আছে, ধরো এই 45% টিচার্স। আর বাকি 25% বলা আছে স্টুডেন্টস। ওকে, তাহলে এইটুকু কি হবে আসলে? এইটুকু কি 100 মাইনাস 15 প্লাস 45 প্লাস 25 হবে না? ভালো করে চিন্তা করো তো। পুরোটা যেহেতু 100, হ্যাঁ পুরোটা 100, এন্ড আমার আলাদা পার্ট হচ্ছে 15, 45 আর 25, তাহলে আমার বাকি যেটা আছে সেটা কিন্তু 100 থেকে বাকিগুলোর যোগফল মাইনাস করে দিলে আমি পেয়ে যাবো, তাই না? তাহলে দেখো 15 প্লাস 45 কত হয়? 60, 60 প্লাস 25 ইজ 85, সো 100 থেকে 85 মাইনাস করলে আমার এখানে থাকবে 15, তাই না? এখানে থাকবে 15। তাইলে দেখো আমার এটা ছিল প্যারেন্টস, এটা ছিল প্যারেন্টস, এটা ছিল টিচার্স, এটা ছিল অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে এই যে 15, এটা কি স্টুডেন্টদের জন্য রেসপন্সিবল হইতেই হবে না? এই 15টা কি স্টুডেন্টস এর জন্য রেসপন্সিবল হইতেই হবে কিন্তু, তাই না? আর তাছাড়া কোনো ওয়ে নাই, কারণ এখানে আমার 4টা ক্যাটাগরি আছে, প্যারেন্টস, টিচার্স, অ্যাডমিন আর স্টুডেন্টস। সো আমার 3টা আমরা বুঝতে পারছি, আর একটা যেটা বের করছি সেটা স্টুডেন্টদের পার্সেন্টেজ হইতেই হবে, এন্ড স্টুডেন্টদের অ্যাকচুয়াল ভ্যালুটাও দেওয়া আছে 6। তাইলে আমার টোটাল কমিটির মানুষ, হ্যাঁ টোটাল কমিটির মানুষ যদি এক্স হয়, বুঝতে পারছো? ধরো আমার কমিটিতে এক্স মেম্বার আছে, তাহলে আমরা কি বলতে পারি না যে এই এক্স মেম্বারের মধ্যে 15% অফ এক্স ইজ ইকুয়াল টু 6? বলা যায় না? আমার 6টা স্টুডেন্ট আছে, এন্ড এই 6টা স্টুডেন্ট মেক্স আপ ফর 15%। এই 6টা স্টুডেন্টকে নিয়ে 15% অফ দ্য কমিটি হয়। তাহলে কি আমরা বলতে পারি না কমিটির মধ্যে 15% ইজ ইকুয়াল টু 6? এটা কি বলা যায়? সবাই বুঝতে পারতেছো? ওকে, এতটুকু বুঝতে পারলে আমরা কি এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারবো না? এক্স 15a, এখান থেকে 15x বাই 100 ইজ ইকুয়ালস টু 6। সো আমাদের এখান থেকে এক্স এর ভ্যালুটা কি আসবে? 600 বাই 15, which is equal to I think 40. Okay, which is equal to 40. 15 60 এর মধ্যে 15 চারবার যায় and একটা 0 থেকে যায়। ওকে, এতটুকু কি সবাই বুঝতে পারছো? সো আমার এক্স এর ভ্যালুটা যে 40 আসছে, তার মানে কি কমিটিতে টোটাল মানুষ আছে কয়জন? কমিটিতে টোটাল মানুষ আছে 40 জন। ওকে, কমিটিতে টোটাল মানুষ আছে 40 জন। ওকে, আরেকবার। সো
আমরা আবার শুরু থেকে বলি, হ্যাঁ শুরু থেকে বলি। আমার এই যে পুরো গোল যে জিনিসটা সেটা হচ্ছে ধরো আমার পুরো কমিটিটা, ওকে, পুরো কমিটিটা। এন্ড আমি যেটা বলছিলাম যে ও হোল জিনিসটা, হোল অর ওভারঅল পুরো জিনিসটাকে সবসময় 100% ধরতে হবে, বুঝতে পারছো? ধরো আমরা যখন কথায় কথায় বলি যে আমার প্রিপারেশন 100% কমপ্লিট, তার মানে কি পুরোপুরি কমপ্লিট না? আমি যখন বলি যে আমি এই এক্সামে 100% স্কোর করতে চাই, মানে কি আমি পুরো স্কোর করতে চাই, তাই না? তার মানে পুরো জিনিসটাকে সবসময় আমাদের 100% ধরতে হবে, আর 100 ধরতে হবে, বুঝতে পারছো? পার্সেন্টেজের টার্মে 100 ধরতে হবে। দেখো পার্সেন্টেজের টার্ম আর রিয়েল ভ্যালু দুইটা কিন্তু আলাদা। আবার বলতেছি, 15%, 45%, 25% এগুলো আলাদা ভ্যালু। আর ছয় ছয় হচ্ছে একদম কয়েকটা স্টুডেন্ট আসলে আছে। 15% মানে কিন্তু এই না যে 15টা প্যারেন্ট আছে। 45% মানে কিন্তু এই না যে 45টা টিচার আছে। এটার মানে খালি টোটাল কমিটির মধ্যে 45% হচ্ছে টিচার, ওকে। টোটাল কমিটিটাকে যদি আমি 100 ভাগ করি, এর মধ্যে 45টা ভাগ হবে টিচার, বুঝতে পারছো? বেসিক জিনিস। আর 6 মানে হচ্ছে আমার টোটাল পুরো কমিটিতে আছেই 6টা স্টুডেন্ট। 6% না, 6টা স্টুডেন্টই আছে, ওকে। যাই হোক, এটা গেল একটা জিনিস। আর আমি পুরো কমিটিটাকে যদি 100% ধরি, এন্ড 100%-এর মধ্যে বলা আছে 15% হচ্ছে প্যারেন্টস, 45% হচ্ছে টিচার্স, আর 25% হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, ওকে। তাইলে আমার বাকি যে পার্টটুকু থাকে সেটা কি স্টুডেন্টদের পার্সেন্টেজ হইতে হবে না? আমার পুরো ভাগটা যদি 100 হয়, আমার প্যারেন্টস, টিচার্স আর অ্যাডমিনিস্ট্রেটর বাদ দিলে যে ভাগটা থাকবে সেটা কি আমার টিচার স্টুডেন্টদের ভাগ, তাই না? তাহলে আমি এখন 100 থেকে বাকিটুকু কি মাইনাস করবো না? বাকি পার্টটুকু কি মাইনাস করবো না? তো 100 থেকে আমি বাকি পার্টটুকু জাস্ট মাইনাস করছি, ওকে। মাইনাস করলে আমি ভ্যালু কি পাই? 15। তার মানে আমি কি বলতে পারি যে পুরো কমিটির মধ্যে 15% কি স্টুডেন্টস না? পুরো কমিটির মধ্যে কি আমি বলতে পারি না 15% স্টুডেন্টস? এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো নাকি সেটা? এতটুকু পর্যন্ত বুঝতে পারলে তারপর আমি পরে যাব। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো সবাই? যার প্রবলেম ছিল সে কি বুঝতে পারছো? অলরাইট, আই থিঙ্ক এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। সো আমি যেটা বলতেছিলাম যে 15% অফ দ্য এন্টায়ার কমিটি ইজ স্টুডেন্টস, এন্ড স্টুডেন্টের নাম্বার কিন্তু দেওয়া আছে 6। তাহলে আমি বলতে পারি না 15% অফ দ্য কমিটি। এই 15% অফ দ্য কমিটি কিন্তু তোমাকে কি দিবে? অ্যাকচুয়াল নাম্বার অফ স্টুডেন্টস, যে কমিটিতে স্টুডেন্ট কয়টা আছে, তো সেটা কিন্তু ইকুয়াল টু কি হবে? 6। সো এরপরে আমার 15% মানে কি 15/100। তো এক্স এর সাথে 15/100 মাল্টিপ্লাই হচ্ছে, আমি 100 কে সাইডে নিয়ে গেছি, 15 নিচে চলে আসতেছে। সো 600/15 which is equal to 40. সো এক্স এর ভ্যালু আসে কত? 40, ওকে। আর এক্স আমি কি ধরছিলাম? টোটাল নাম্বার অফ কমিটি মেম্বার্স। সো টোটাল নাম্বার অফ মেম্বার্স ইন দ্য কমিটি ইজ 40। এতটুকু পর্যন্ত আই থিঙ্ক সবার বুঝতে পারছো। এখন আমি আমার কোয়েশ্চেন আসি যে কি চাইছে। কোয়েশ্চেনে বলছে হাউ মেনি মোর টিচার্স ওয়ার ইনভাইটেড টু জয়েন দ্য কমিটি দেন স্কুল এন্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর। তার মানে অ্যাডমিনিস্ট্রেটরদের থেকে টিচার কয়টা বেশি ছিল, বুঝতে পারছো? তাহলে আমি টিচারদের নাম্বার বের করব, অ্যাডমিনদের নাম্বার বের করব, মাইনাস করব, অ্যান্সার চলে আসবে। কমিটিতে আছে 40 জন, এন্ড 40 জনের মধ্যে টিচার কয়জন? 45%। সো টিচার কতগুলো থাকবে? 45% অফ 40, which is 45/100 multiplied by 40। এটা করলে যেটা আসে। আর অ্যাডমিন কয়জন থাকবে? 25% অফ দ্য টোটাল কমিটি, তাই না? তো 25% মাল্টিপ্লাইড বাই 40, তো 25/100 মাল্টিপ্লাইড বাই 40। দুইটা করো তো কত আসে? যেটা করলে কত আসে? টিচার কয়জন আসে আর স্টুডেন্ট অ্যাডমিনিস্ট্রেটর কয়জন আসে একটু আমাকে বলো তো। টিচার আছে 18 জন, আর অ্যাডমিনিস্ট্রেটর আছে 40 মাল্টিপ্লাইড বাই 0.25, 10 জন, ওকে। সো আমরা কি পাইলাম যে পুরো কমিটির মধ্যে টিচার আছে 18 জন আর অ্যাডমিনিস্ট্রেটর আছে 10 জন। তাহলে টিচার কয়জন বেশি আছে অ্যাডমিনিস্ট্রেটর থেকে? 8 জন বেশি আছে না? 8টা টিচার বেশি না? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 8। বুঝতে পারছো যে হাউ মেনি মোর টিচার্স ওয়ার ইনভাইটেড টু জয়েন কমিটি দেন স্কুল এন্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর। তার মানে অ্যাডমিন থেকে টিচার ঠিক কতটুকু বেশি ছিল? 8 জন বেশি আছে। আমাদের অ্যান্সার ইজ 8। এই ম্যাথসটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে কিভাবে করছি? ম্যাথসে কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট শিখতাম, সেটা হচ্ছে আমার সবসময় পার্সেন্টেজ ভ্যালু যদি দেওয়া থাকে, ধরো আমার 4টা এখানে ক্যাটাগরি ছিল, স্টুডেন্ট সহ 4টা ক্যাটাগরি ছিল, এন্ড 4টা ক্যাটাগরির 3টার পার্সেন্টেজ ভ্যালু দেওয়া আছে আর একটা রিয়েল ভ্যালু দেওয়া আছে, ওকে, which is 6। তো আমার পার্সেন্টেজটাকে আগে আমি বের করছি, স্টুডেন্টের পার্সেন্টেজ এমন কত হবে সেটাকে আমি ইকুইভ্যালেন্ট দেখাইছি উইথ দ্য রিয়েল ভ্যালু। সেখান থেকে আমি টোটাল ভ্যালুটা বের করছি, এন্ড আফটার দ্যাট আমি বাকি অ্যামাউন্ট গুলো বের করে মাইনাস করছি, অ্যান্সার চলে আসছে। এইটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে ম্যাথের প্রসিজারটা? কারো সবাই একবার একটু নিজেরা দেখো তো, এটা 2 মিনিট একটু নিজেরা দেখো। তারপর যদি কোনো সমস্যা থাকে, বুঝতে না পারো, আমি আরেকবার বুঝাবো, কোনো প্যারা নেই। কমফোর্টেবলি বলবা, বুঝতে পারছো? যদি কোনো কোথাও প্যারা লাগে যে কোনো একটা পার্ট বুঝতেছো না, বলবা, আরেকবার এক্সপ্লেন করবো যতবার লাগবে, প্যারা নেই কোনো।
অলরাইট, আই থিঙ্ক সবার জন্য হয়েছে, মোটামুটি বুঝতে পারছো। তাইলে হচ্ছে আমরা আমাদের আজকের টপিকে চলে যাই। ওকে, আজকের আমাদের মেইন ডিসকাশন পয়েন্টটা হবে স্ট্যাটিস্টিক্স 1। এন্ড বিফোর উই স্টার্ট স্ট্যাটিস্টিক্স 1, আমি হচ্ছে খালি ছোট্ট করে একটু ইন্টারেস্ট দেখাই দিব। ইন্টারেস্টটা দেখলে, ইন্টারেস্ট থেকে মাঝে মধ্যে ম্যাথস আসে, খুব একটা বেশি যে ম্যাথস আসে তা না, খুবই রেয়ারলি ম্যাথস আসে, জাস্ট কনসেপ্ট একটু ক্লিয়ার থাকা আর কি, ক্লিয়ার থাকলে ইট হেল্পস আর কি। ওকে, তো ইন্টারেস্ট ইন্টারেস্ট হচ্ছে বেসিক্যালি আমরা ছোটবেলা থেকে করছি যে সুদের ম্যাথস। ওকে, সিম্পল ইন্টারেস্ট করছি, কম্পাউন্ড ইন্টারেস্ট করছি, এন্ড দেন হাবিজাবি। সো এগুলো হচ্ছে আমাদের ইন্টারেস্টের ম্যাথস। ওকে, সো আমাদের ইন্টারেস্ট দুই টাইপের হয়। ইন্টারেস্ট দুই টাইপের হয়, একটা টাইপকে আমরা বলি সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। আরেকটা টাইপকে আমরা বলি কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, একটা টাইপকে আমরা বলি সিম্পল ইন্টারেস্ট, আরেকটা টাইপকে আমরা বলি কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন মাথায় রাখবা যে ইন্টারেস্টের ম্যাথস গুলা আর ভেরি সিমিলার টু এক্সপোনেন্টসের ম্যাথস। ওকে, তোমরা যারা ধরো কেউই তো এখন পর্যন্ত অ্যাডভান্স ম্যাথস করো নাই, সো অ্যাডভান্স ম্যাথস আমরা যখন করতে যাব তখন আমরা এক্সপোনেন্সিয়াল ম্যাথস অনেক ফোকাস করব। ওকে, এই ইন্টারেস্টের ম্যাথস গুলো ইজ ভেরি সিমিলার টু, কি বলে এটাকে, এক্সপোনেন্সিয়াল ম্যাথস, স্পেশালি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট পার্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা যে থিওরি গুলো শিখবো এন্ড কনসেপ্ট গুলো শিখবো, সেগুলো তোমার অ্যাডভান্স ম্যাথস এর লেটার ডাউন দ্য লাইন যে চ্যাপ্টার গুলো আছে সেখানে কাজে লাগবে, বুঝতে পারছো? সেই জন্য এটা ইম্পর্টেন্ট, একটা কনটেক্সট দেয় খালি যে কি কি আছে না আছে, বুঝতে পারছো? যাই হোক, তো এখন আমরা সিম্পল ইন্টারেস্ট আগে দেখি। সিম্পল ইন্টারেস্টের মেইন কনসেপ্টটা হচ্ছে তোমার ইন্টারেস্ট যেটা আছে সেটা লিনিয়ারলি বাড়তে থাকে আর কনস্ট্যান্ট রেটে বাড়তে থাকে। ধরো আমি তোমাকে এক্সাম্পল দেই। ধরো একটা ব্যাংক, হ্যাঁ ধরো একটা ব্যাংক, এটা হচ্ছে ব্যাংক 1, আর আরেকটা ব্যাংক আছে, এটা হচ্ছে ব্যাংক 2। ওকে, দুইটা ব্যাংক। এখন ব্যাংক 1 কি করছে, ব্যাংক 1 বলছে তুমি যদি ওখানে 100 টাকা রাখো, 100 টাকা রাখলে ওরা প্রতি মাসে তোমাকে 10 টাকা করে ইন্টারেস্ট দিবে, বুঝতে পারছো? প্রতি মাসে ওরা 10 টাকা করে ইন্টারেস্ট দিবে। এখন তুমি প্রথম মাসে 110 টাকা পাবা, তারপরের মাসে 120, 30, 40, 150, এরকম প্রতি মাসে তোমার ব্যালেন্স যতই বাড়ুক না কেন, তুমি 100 টাকা রাখলেও 10 টাকা দিবে, 1 লাখ টাকা রাখলেও ওরা 10 টাকাই দিবে। দিস ইজ নোন অ্যাজ সিম্পল ইন্টারেস্ট, কারণ তোমাকে কনস্ট্যান্ট রেটে ইন্টারেস্ট দিচ্ছে, লাইক প্রতি মাসে সেম ইন্টারেস্ট। ওকে, লিনিয়ার ইন্টারেস্ট, লিনিয়ার অ্যান্ড কনস্ট্যান্ট ইন্টারেস্ট, এইটাকে আমরা বলি সিম্পল ইন্টারেস্ট। ওকে, এই সিচুয়েশন গুলোকে আমরা বলি সিম্পল ইন্টারেস্ট। অ্যান্ড ইন জেনারেল যে কোনো সিচুয়েশনে যখন আমরা লিনিয়ার অ্যালজেব্রা করছিলাম তখনই বলছিলাম যে রেট অফ চেঞ্জ যখন কনস্ট্যান্ট থাকে, এই ইন্টারেস্টের ম্যাথে রেট অফ চেঞ্জটা আসলে কি, ইন্টারেস্টটা আসলে কি তোমার স্লোপ না? স্লোপ মানে রেট অফ চেঞ্জ, এন্ড তোমার ইনিশিয়াল ভ্যালুটা কিন্তু যে বাড়তেছে, এই যে 10 10 করে বাড়তেছে, তার মানে তোমার স্লোপও হচ্ছে 10, বুঝতে পারছো? প্রতি মাসে 10 করে বাড়ছে, তার মানে তোমার স্লোপও 10। সো আমাদের এটা একটা লিনিয়ার অ্যালজেব্রার প্রবলেম আর কি। ওকে, তো ধরো তোমার যদি ইনিশিয়াল ভ্যালুটা পি থাকে, ওকে, ইনিশিয়াল ভ্যালুটা পি, অর এটাকে আমরা বলি প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওকে, প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে হচ্ছে যে টাকাটা তুমি ইনিশিয়ালি রাখছো। ধরো তুমি যদি লোন নাও, যে টাকাটা ইনিশিয়ালি লোন নিছো, অথবা যে টাকাটা ব্যাংকে ইনিশিয়ালি রাখছো। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ওকে, আর হচ্ছে যদি রেট অফ ইন্টারেস্ট হয়, আর রেট অফ ইন্টারেস্ট, এন হচ্ছে তোমার টাইম অর ইয়ার অর মান্থ। ওকে, ওকে, আর আই হচ্ছে তোমার ইন্টারেস্ট, যে ভ্যালুটা তুমি ইন্টারেস্ট পাচ্ছ। তাহলে ইন্টারেস্টের ফর্মুলাটা ইজ আই ইজ ইকুয়ালস টু পি এন আর, বুঝতে পারছো? আই ইজ ইকুয়ালস টু পি এন আর, এখানে আই কি, ইন্টারেস্ট। ধরো তুমি 5 বছরের জন্য রাখলে, আই দিয়ে তুমি 5 বছরের ইন্টারেস্ট অ্যামাউন্টটা পাবা। ওকে, পি হচ্ছে তোমার প্রিন্সিপাল যে ইনিশিয়াল ভ্যালুটা রাখছো, এন হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট, আর হচ্ছে তোমার, সরি, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর এন হচ্ছে যত দিনের জন্য রাখছো। তাহলে এটা বছর হইতে পারে, মাস হইতে পারে, এটা দিন হইতে পারে, তোমার ডিপেন্ড করে কতদিন ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে। ওকে, আমার কি স্লাইড দেখা যাচ্ছে না ঠিক মতো? ওকে, কারো যদি প্রবলেম থাকে তাইলে আই থিঙ্ক একটু ইয়ে করো, একটু রিজয়েন করো, আর একটু তোমার নেটওয়ার্কটা একটু চেক করো, বুঝছো? তাইলেই হয়ে যাবে। অলরাইট, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আই ইজ ইকুয়ালস টু পিএনআর। আই ইজ ইকুয়ালস টু পিএনআরটা কখন কাজে লাগবে? যখন আমরা সিম্পল ইন্টারেস্ট নিয়ে কাজ করতেছি। ওকে, সিম্পল ইন্টারেস্ট নিয়ে কাজ করতেছি, এন্ড এখানে আইটা দিয়ে, আমি এই ফর্মুলাটা দিয়ে কিন্তু খালি ইন্টারেস্ট পাচ্ছি। ওকে, ধরো তোমাকে একটা প্রবলেম দিলাম আমি, যে প্রবলেমটাতে আমি বললাম যে তুমি 5 বছর পরে তোমার ফাইনাল ভ্যালু কত হবে সেটা আমাকে বের করে দাও, আমার ব্যাংক ব্যালেন্সটা কত হবে 5 বছর পর। তাইলে কিন্তু খালি এই ফর্মুলা দিয়ে তুমি ইন্টারেস্ট বের করে তুমি যদি দাগায় দাও অ্যান্সার হবে না, বুঝতে পারছো? কারণ এই ফর্মুলাটা only gives you the interest value, এটা আমি একটু লিখে দেই। The formula only gives you the interest value. Final balance is equals to principal
প্লাস ইন্টারেস্ট। ওকে, মাথায় রাখবো ফাইনাল ব্যালেন্স যেটা আসবে সেটা ইজ অলওয়েজ ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস ব্যালেন্স অফ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। যে তুমি ইনিশিয়ালি 100 টাকা রাখছিলা এন্ড 5 বছর ধরে ইন্টারেস্ট পেলে 50 টাকা, তাহলে তোমাকে অ্যাড করা লাগবে না ফাইনাল ব্যাংক ব্যালেন্স পাইতে হইলে। এটাই করতেছে। ওকে, এন্ড সিম্পল ইন্টারেস্টের গ্রাফটা লুক সামথিং লাইক দিস, লাইক লিনিয়ার ভাবে বাড়তেছে। এই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, বেশ সিম্পল, কোনো ক্যাচাল ট্যাচাল নাই, খুবই ইজি জিনিস। ওকে, এন্ড মোস্ট অফ দ্য কোয়েশ্চেন সিম্পল ইন্টারেস্ট থেকেই আসে। যখন এসএটির কোয়েশ্চেন গুলো দেখবা, এসএটির কোয়েশ্চেন গুলোতে তুমি মোস্ট অফ দ্য টাইম যদি কিছু মেনশন না করা থাকে তাইলে ধরে নিবা যে এটা সিম্পল ইন্টারেস্টের ম্যাথ। ওকে, ধরে নিবা এটা সিম্পল ইন্টারেস্টের ম্যাথ যদি কোনো কিছু মেনশন না করা থাকে। এখন আসি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট। যে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি, তোমরা হয়তো এটার বাংলার সাথে অনেকে পরিচিত, এটাকে আমরা বাংলায় বলেছে চক্রবৃদ্ধি হার। ইয়েস, চক্রবৃদ্ধি। ওকে, আমার বাড়তেছে, পার্সেন্টেজ আকারে বাড়তেছে। সো এখানে ধরো মুনাফা, ইয়েস চক্রবৃদ্ধি মুনাফা, ইয়েস ইন্টারেস্টের বাংলাটা ইস মুনাফা। যাই হোক, সো কম্পাউন্ড ইন্টারেস্টে যেটা হয়, ধরো তোমার হচ্ছে 100 টাকা তুমি এখানে রাখছো, 100 টাকা তুমি রাখছো, এন্ড তোমাকে ব্যাংক বললো যে তোমাকে 10% করেও ইন্টারেস্ট দিবে। ওকে, 10% করে ইন্টারেস্ট দিবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে 100 টাকা রাখলে প্রথম মাসে তুমি ইন্টারেস্ট পাবা 10 টাকা। ওকে, তারপরে তোমার নতুন ব্যালেন্সটা হয়ে যাবে 110 টাকা। বুঝতে পারছো? এন্ড ও যে নতুন 10%টা দিবে, এটা এখনো 110 টাকার উপরে দিবে। বুঝতে পারছো? তখন নেক্সট মান্থে তুমি ইন্টারেস্ট পাবা 111, তারপরে তোমার ব্যালেন্সটা হয়ে যাবে 121, এন্ড তারপরে তুমি ইন্টারেস্ট পাবা 12.1। বুঝতে পারছো? দেখো, তোমার ইন্টারেস্ট প্রথম মাসে পাইছো 10, তারপর মাসে পাইছো 11, তারপর মাসে কিন্তু পাইলা তুমি 12.1। এন্ড যত তোমার ব্যালেন্স বাড়বে, তোমার কিন্তু ওই ব্যালেন্সের 10% কিন্তু বাড়তে থাকবে, তাই না? 100-10% যতটুকু, 121-এর কিন্তু 10% আরো বেশি, তাই না? সেরকম করে এই ব্যালেন্সটা যদি 500-তে রিচ করে, 500-10% কিন্তু 50 টাকা। সেরকম করে তোমার যত ব্যালেন্স বাড়তে থাকবে, ইন্টারেস্ট তত বাড়তে থাকবে। দিস ইজ নোন অ্যাজ কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, যে তোমার ইন্টারেস্টটা কম্পাউন্ডিং হচ্ছে, যত টাইম বাড়তেছে তোমার ইন্টারেস্ট ভ্যালুটা, যেই টাকা তুমি ইন্টারেস্ট পাবা সেটা তোমার বাড়তেছে। ওকে, আর এটার ফর্মুলা যেটা আছে সেটা লুকস লাইক এ ইজ ইকুয়ালস টু পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ওকে, এখানে এ হচ্ছে পি প্লাস আই অর ফাইনাল ব্যালেন্স। দেখো, এই ফর্মুলা দিয়ে কিন্তু তুমি ডিরেক্টলি ফাইনাল ব্যালেন্স পাচ্ছ। ওকে, আই আর পি আর আর সেম জিনিস, প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট, আর এন হচ্ছে নাম্বার অফ টাইমস ইন্টারেস্ট ইজ অ্যাক্রিউড। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে এখানে একটু মনোযোগ দিবা। এই যে আমি উপরে যে পাওয়ারটা লিখছি, এই পাওয়ারটা হচ্ছে কি? এই পাওয়ারটা হচ্ছে তুমি একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে যতবার ইন্টারেস্ট পাইছো, বুঝতে পারছো, যতবার ইন্টারেস্ট পাইছো সেটাকেই আমরা এন বলবো। ওকে, ধরো তুমি অ্যানুয়ালি যদি ইন্টারেস্ট দেই, বছরে একবার যদি দেই, তাহলে 3 বছর এন এর ভ্যালু হবে 3। ওকে, যদি আমি বছরে 3বার করে দিই তোমাকে, তাহলে কিন্তু 3 বছরে তোমার এন এর ভ্যালু হবে 9। বুঝতে পারছো? কারণ তুমি 3 বছরে 3বার করে পাইলে, চিন্তা করো কয়বার পাবা। এক বছরে যদি 3বার পাও, 3 বছরে তুমি 9বার পাবা, তখন এন এর ভ্যালু হবে 9। ওকে, কেন এরকম হচ্ছে? কারণ তোমার যে রেট অফ ইন্টারেস্ট আছে সেটা তুমি যতবার পাবা, তোমার তো ক্যালকুলেশন অতবারই করতে হবে, তাই না? সো 1 প্লাস আর এর উপরে পাওয়ারটা মিনস দ্য সেম থিং, যে তোমার ইন্টারেস্ট যতবার ক্যালকুলেট হবে। এটা নিয়ে এখন চিন্তা করা লাগবে না। এই ফর্মুলাটা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্টের জন্য, জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে। ওকে, অ্যানুয়াল ইন্টারেস্টের জন্য, আর এন এখানে উইল মিন ইয়ার্স। ওকে, আমরা একটু পরে দেখবো যে সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট হইলে, অথবা যদি আমাদের ইন্টারেস্টটা মান্থলি হয়, কোয়ার্টারলি হয়, তখন কিরকম হবে ফর্মুলা সেটা আমরা দেখতেছি। বাট অ্যানুয়ালের জন্য ফর্মুলাটা উইল লুক লাইক দিস: এ ইজ ইকুয়ালস টু পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, যেখানে এন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইয়ার্স আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ওকে, আরটা কিন্তু পার্সেন্টে থাকতেছে, দুই জায়গাতে আর কিন্তু পার্সেন্টে থাকতেছে, তোমার কিন্তু আরটাকে ডেসিমালে নিতে হবে অফকোর্স। এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, এতটুকু পর্যন্ত কারো কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? সবকিছু বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো। তারপর ওকে, তারপর আমরা একটা জিনিস দেখবো সেমি অ্যানুয়ালি। তোমরা যারা ব্যাংকে যাবা, হ্যাঁ ব্যাংকে যাবা, যখন ব্যাংকে সব জায়গায় যে অ্যানুয়াল ইন্টারেস্ট দেয় সেটা কিন্তু না। ও 10 থেকে কিভাবে 11 কিভাবে ইয়ে হইলো? ওকে, সো দেখো, 100 থেকে তুমি ইন্টারেস্ট পাইছো 10, এই যে ইন্টারেস্ট যে অ্যামাউন্ট আছে সেটা কি তোমার ব্যালেন্সের সাথে অ্যাড হচ্ছে না? ব্যালেন্সের সাথে অ্যাড হচ্ছে, তাই না? তাহলে তোমার নতুন ব্যালেন্সটা কি হয়ে যায়? 100, 111, 110 হয়ে যায়, তাই না? এখন নতুন যে ইন্টারেস্টটা হবে, পরের মাসের যে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে তোমার নতুন ব্যালেন্সের উপরে। বুঝতে পারছো? তোমাকে আমি এক্সাম্পল দিই, আরেকটু ভালো করে এক্সাম্পল দিই। ধরো আমি আজকে ব্যাংকে রাখছি 100 টাকা, আজকে ব্যাংকে রাখছি 100 টাকা, অক্টোবরে, হ্যাঁ অক্টোবরে, আমি অক্টোবরের 1 তারিখে আমি ব্যাংকে রাখলাম 100 টাকা, এন্ড নভেম্বরের 1 তারিখে আমি ইন্টারেস্ট পেলাম 10 টাকা। বুঝতে পারছো? লেটস সে নভেম্বরের 1 তারিখে ইন্টারেস্ট পেলাম 10 টাকা, তাইলে আমার নভেম্বরের 1 তারিখে আমার ব্যাংক ব্যালেন্স কত টাকা? 110 টাকা না? তাইলে আমার ডিসেম্বরের যে ইন্টারেস্টটা ক্যালকুলেট করব,
সেটা হচ্ছে 110-এর 10% ক্যালকুলেট করতে হবে। তাহলে 110-এর 10% হলে ইন্টারেস্ট কত হয় 11 হয়। তো আমার ইন্টারেস্টটা ইজ 11। সিমিলারলি তাইলে আমার ডিসেম্বরের 1 তারিখে আমি ইন্টারেস্ট পাইতেছি 11 টাকা, এন্ড আমার ডিসেম্বরের 1 তারিখে ফাইনাল ব্যালেন্স হয়ে যাচ্ছে 110 প্লাস 11 121। ওকে, তারপরে আমি যদি জানুয়ারির 1 তারিখ আমার ইন্টারেস্ট ক্যালকুলেট করতে চাই, 121-এর 10% ক্যালকুলেট করতে হবে, which will be 12.1। আমার ইন্টারেস্ট হয়ে যাবে 12.1, এন্ড তারপরে জানুয়ারির 1 তারিখে আমার ফাইনাল ব্যালেন্স হবে 121 প্লাস 12.1 অর 133.1। বুঝতে পারছো? এখন কি ক্লিয়ার? অলরাইট, সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। তো ওকে, যেখানে ছিলাম, তো সব ব্যাংকে বুঝছো তোমাকে যে সবসময় অ্যানুয়াল ইন্টারেস্ট দিবে তা না। অনেকে বলবে যে তোমাকে আমি সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট দিব। সেমি অ্যানুয়ালি মানে হচ্ছে প্রতি 6 মাস পর পর তোমার ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে। ওকে, প্রতি 6 মাস পর পর তোমার ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে। তখন ফর্মুলাটা কিরকম হবে? তখন ফর্মুলাটা উইল লুক সামথিং লাইক দিস: a is equals to p into 1 plus r% by 2 to the power 2n। এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে যে আমি 2 দিয়ে ডিভাইড করতেছে কেন আটটাকে, এন্ড 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছে কেন উপরে? দেখো, এন কিন্তু ইয়ার্স। ওকে, এন কিন্তু আমরা একটু আগে দেখে আসছি, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, এন হচ্ছে ইয়ার্স থাকুক। তাহলে এখন বছরে যদি আমি তোমাকে 2বার ইন্টারেস্ট দেই, তাহলে চিন্তা করো তো 3 বছরে কয়বার ইন্টারেস্ট পাবা তুমি? 6বার পাবা না? 2 ইন্টু নাম্বার অফ ইয়ার্স। 5 বছরে কয়বার পাবা? 10বার পাবা। এগেইন 2 ইন্টু নাম্বার অফ ইয়ার্স। সেই জন্যই আমি বলছিলাম একদম শুরুতে যে আমার রেট অফ ইন্টারেস্টের উপরের পাওয়ারটা কি আসলে? উপরের পাওয়ারটা হচ্ছে নাম্বার অফ টাইমস ইন্টারেস্ট ইজ অ্যাক্রিউড। যে তুমি আসলে যতদিন টাকা রাখছো অতদিনে ইন্টারেস্ট কয়বার পাইছো সেটাই তোমার পাওয়ারে বসাইতে হবে। এখন তুমি যদি বছরে 5বার পাও, তাহলে তুমি তোমার যত বছর রাখছো সেটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বছরে যদি 10বার ইন্টারেস্ট পাও, তাহলে তুমি যত বছর রাখছো সেটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ তুমি আসলে অতবারই ইন্টারেস্টটা পাইতেছো। ওকে, এটা হচ্ছে 2n এর কাহিনী। আর ডিভাইড করছি কেন আর দিয়ে? দেখো, ব্যাংক তো আর গাধা না, তাই না? ব্যাংক যদি তোমাকে বলে যে আমি তোমাকে 10% ইন্টারেস্ট দিব 2বার করে, তাহলে তোমাকে 20% ইন্টারেস্ট দিতেছে বছরের শেষে, তাই না? এটা তো ব্যাংকের জন্য বিশাল লস। ওরা যেটা করে, তোমাকে অ্যানুয়াল রেটটা বলে যে অ্যানুয়ালি আমি তোমাকে 10% দিব, কিন্তু এই 10% ভাগ ভাগ করা থাকবে, 5% 5% করে ভাগ ভাগ করা থাকবে। বুঝতে পারছো? বছরে 2বার করে দিচ্ছি যেহেতু, সো প্রথমবারে 5%, তারপরের 5%, এন্ড দুইটা মিলায় আমি তোমাকে 10% দিব। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস, এন্ড দ্যাটস ওয়াই আমরা আর কে 2 দিয়ে ডিভাইড করতে হবে। এটাকে ক্লিয়ার সবার জন্য কেন সেমি অ্যানুয়ালের ফর্মুলাটা কিরকম হবে? এটা হচ্ছে সেমি অ্যানুয়ালের ফর্মুলাটা। এরপরে আরো একটা সিনারিও থাকতে পারে, সেটা হচ্ছে কোয়ার্টারলি। ওকে, কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে কি? কোয়ার্টারলি মানে হচ্ছে বছরে 4বার দিব, 3 মাস পর পর তোমাকে ইন্টারেস্ট দিব। বুঝতে পারছো? 3 মাস পর পর ইন্টারেস্ট দিলে কি হবে? বছরে কয়বার ইন্টারেস্ট পাবা? 4বার পাবা না? 12 / 3 4। সো 3 মাসের পিরিয়ড আছে 4টা। তখন ফর্মুলাটা বিকামস a is equals to p into 1 plus r% by 4 to the power 4n। ওকে, সেম প্রিন্সিপাল, সবকিছু সেম। সো এটা আমি আর এক্সপ্লেইন না করি। এভরিথিং স্টেজ দ্য সেম। ওকে, এভরিথিং স্টেজ দ্য সেম। এখন আমরা আসি হচ্ছে আমাদের আরেকটা ফাইনাল সিনারিওতে। সেটা ইজ ভেরি ইন্টারেস্টিং, যে হোয়াট ইফ ইউ গেট ইন্টারেস্ট এভরি এক্স ইয়ার্স। এতক্ষণ তো তোমাকে আমি বছরে মাল্টিপল টাইমস ইন্টারেস্ট দিছি, ইদার একবার দিছি, 2বার দিছি, 4বার দিছি। বাট হোয়াট ইফ আমি বলি তোমাকে আমি এখন থেকে 2 বছর একবার ইন্টারেস্ট দিব, অথবা 5 বছর একবার ইন্টারেস্ট দিব, তখন কি হবে? তখন আমার ফর্মুলাটা কিরকম দাঁড়াবে চিন্তা করো তো। তখন আমার ফর্মুলাটা উইল লুক সামথিং লাইক দিস: a is equals to p into 1 plus r% to the power n by x। ফর্মুলাটা এরকম, আমি এখন বুঝাই দিই। ওকে, ধরো আমি তোমাকে বললাম যে 5 বছরে 5 বছরে একবার ইন্টারেস্ট দিব। ওকে, 5 বছরে একবার ইন্টারেস্ট দিব। ওকে, ধরো তোমার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, 5 বছর একবার ইন্টারেস্ট দিচ্ছি। এন্ড তাইলে তুমি আসলে চিন্তা করো, and তুমি ধরো 20 বছরের জন্য টাকাটা রাখলা। ওকে, 20 ইয়ার্স এর জন্য টাকাটা রাখলা। তাহলে দেখো তো তুমি আসলে ইন্টারেস্ট পাবা কয়বার? চিন্তা করো তো। 5 বছরে তুমি পাবা একটা ইন্টারেস্ট, তাহলে 20 বছরে কি তুমি 20/5 ইন্টারেস্ট পাবা না? এটাই কি আমি লিখছি না? ইয়ার্স আর যতবারে তুমি ইন্টারেস্ট পাচ্ছ, যত বছর পর পর ইন্টারেস্ট পাচ্ছ। তো আমার এগেইন আমার কিন্তু বেসিক যে ডেফিনেশনটা সেটা কিন্তু সেম থাকতেছে। পাওয়ারে বসবে ওই ভ্যালুটাই, যেটা হচ্ছে আমার পুরো টাইম পিরিয়ডে যত বছর টাকা রাখতেছি তত বছরে যতবার ইন্টারেস্ট পাবো সেটাই আমার উপরে বসাইতে হবে। যেহেতু আমি 5 বছর পর পর একবার পাচ্ছি, তাহলে আমি 20/5 লিখবো। যদি আমি 3 বছর পর পর একবার পাইতাম, তাহলে 20/3 লিখতাম। 4 বছর পর পর পাইলে 20/4 লিখতাম। ওকে, হোয়াট এভার দা
ইয়েস, যে কতবারে পাচ্ছি। আর তোমার একটা কোয়েশ্চেন আসতে পারে যে আর চেঞ্জ করতেছি না কেন, কারণ রেট অফ ইন্টারেস্টটা কিন্তু সেম। তোমাকে আমি যখনই বলি যে 5 বছরে একবার ইন্টারেস্ট দিব, ইন্টারেস্ট যতবার দিতেছি তোমার রেটটা কিন্তু একবারই থাকতেছে। ওকে, ওইটা ভাগ হবে না, যেহেতু আমি তোমাকে বছরে একবার বছরে ইন্টারেস্ট দিব না, 2 বছর পর পর একবারই ইন্টারেস্ট দিব। আগের কেসগুলোতে সেমি অ্যানুয়ালি আর কোয়ার্টারলিতে তোমাকে কিন্তু প্রতি 2 মাস 6 মাস পর পর অথবা 3 মাস পর পর আমার ইন্টারেস্টটা ভাগ করা লাগতেছিল। ওকে, তোমার ইন্টারেস্ট ফাইন, আর অ্যানুয়ালিতে যেটা হচ্ছিল যে বছর শেষে একটা ইন্টারেস্ট, আর এখানে কিন্তু তোমাকে ওই সেম ইন্টারেস্টটাকে আমার ভাগ করা লাগতেছে, তাই না? বাট এই এই সিনারিওতে কিন্তু আমার ইন্টারেস্ট ভাগ করা লাগতেছে না, তুমি কিন্তু ইন্টারেস্ট পুরোটা একবারই পাইতেছো, তাই না? পুরো ইন্টারেস্টটা কিন্তু একবারে 5 বছর পরে পাইতেছো অথবা এক্স বছর পরে পাইতেছো। দ্যাটস ওয়াই তোমার রেট অফ ইন্টারেস্টটা চেঞ্জ হয় না। ওকে, কারণ রেট সেমই থাকে, অ্যানুয়ালি যে রেটটা বলছে ওইটাই থাকে। কারণ তোমাকে তো আমি ভাঙা বছরে দেওয়া লাগতেছে না, পুরো টাইম শেষ হওয়ার পরে তারপরে একবার ইন্টারেস্ট দিতেছি। দ্যাটস ওয়াই আর ডাজন্ট চেঞ্জ, জাস্ট ইন্টারেস্ট কয়বার অ্যাক্টিভ হচ্ছে সেটা চেঞ্জ হয়। এটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে? ইজ দিস ক্লিয়ার ফর এভরিওয়ান? অল রাইট, আই এম অ্যাজিউমিং সবার জন্য ক্লিয়ার হয়েছে। এখন আমি তো প্রথমে বলছিলাম যে এইখানের যে কনসেপ্ট গুলা, এই চ্যাপ্টারের যে কনসেপ্ট গুলা, সেই কনসেপ্ট গুলা অনলি যে ইন্টারেস্টের কেসে অ্যাপ্লাই হবে তা কিন্তু না। এগুলো সবই কিন্তু আসলে কিসের ফর্মুলা, দেখো তো কিসের দেখতে, কিসের মতো? এগুলো কি দেখতে y = x⁴ এর মতো না? একটু খেয়াল করে দেখো তো। এই ফর্মুলা গুলো সবগুলো কিন্তু এই ফাংশনটার মতো দেখতে। এই ফাংশনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের জেনারেল ফর্ম, বুঝতে পারছো? এক্সপোনেনশিয়ালের জেনারেল ফর্ম। ওকে, সো যে কোনো ম্যাথস, হ্যাঁ যে কোনো ম্যাথস যদি আমাকে বলে যে একটা ব্যাকটেরিয়া কালচার আছে, ওই ব্যাকটেরিয়া কালচারে ব্যাকটেরিয়া এক্সপোনেনশিয়ালি বাড়ে, হ্যাঁ 5 বছর পর পর একবার বাড়ে, আর প্রতি 3 মিনিটে একবার বাড়ে, তুমি এই ফর্মুলা গুলো ইউজ করতে হবে, বুঝতে পারছো? এই ফর্মুলা গুলো ইউজ করতে হবে। তখন জাস্ট ইয়ার্স এর জায়গায় যদি মিনিটে একবার বাড়ে অথবা সেকেন্ডে একবার বাড়ে, তুমি হচ্ছে ইয়ার্স এর জায়গায় মিনিট আর সেকেন্ড ইউজ করবা। আমরা যখন অ্যাডভান্স ম্যাথস করতে যাবো তখন এটা আরেকটু ক্লিয়ার হবে। বাট এই পার্টটুকু ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা বুঝছো? একটু আনকমন তো, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এইটা যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে জানাও, আরেকবার বুঝাবো। ওকে, এটা তোমার অনেক কাজে লাগবে যখন আমরা এক্সপোনেনশিয়াল ম্যাথস করতে যাবো, উইচ উইল বি লাইক জাস্ট আমাদের প্রবলেম সলভিং শেষ হলে আমরা এক্সপোনেনশিয়ালে চলে যাবো। অলরাইট, সো এখানে যেটা হচ্ছিল যে আমার কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা তো বলছে হোয়াট ইফ ইউ গেট ইন্টারেস্ট, আর তোমার যদি কম্পাউন্ডটা প্রতি এক্স বছরে একবার হয়, বুঝতে পারছো? প্রতি এক্স বছরে একবার হচ্ছে। আগের গুলোতে আমি দেখছি যে বছরে মাল্টিপল টাইমস হচ্ছিল, আর 1 বছর একবার হচ্ছিল। বাট এখন আমি বলতেছি যে এক্স বছর পর পর অথবা 5 বছর পর পর তোমাকে আমি একবার ইন্টারেস্ট দিব, আর একবার কম্পাউন্ড হবে। তখন আমার ফর্মুলাটা কিরকম হবে? দেখো, তখন আমার ফর্মুলাটা উইল লুক লাইক দিস। এন্ড কেন n/x? কারণ আমি যদি 5 বছরে একবার ইন্টারেস্ট পাই, তাহলে দেখো তো 5 বছরে একবার ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে 1 বছর আমি কয়বার ইন্টারেস্ট পাবো? 5 বছরে একবার, 1 বছরে পাবো 1/5 বার, তাই না? তাহলে 20 বছরে কয়বার পাবো? 20/5 বার, তাই না? তো আমার উপরে কি বসাতে হবে? যতবার ইন্টারেস্ট পাইছি সেটা, পাওয়ারে কাকে বসাতে হবে? যতবার ইন্টারেস্ট পাইছি তত সেটাকে। তো 20 বছর আমি যদি 4টা ইন্টারেস্ট পাই, আমার উপরে 4ই বসাতে হবে, এছাড়া আর কিছু বসাতে পারবো না। ওকে, তো এটাই আর কি। তুমি যদি 20 বছর দাও তাহলে কিন্তু হবে না, তুমি যদি 20 × 5 করো তাইলেও হবে না। তোমার বসাতে হবে যতবার ইন্টারেস্ট পাইছো তুমি সেটাই বসাতে হবে, আর কিছু বসাবে না। এখন কি ক্লিয়ার? আর কেন চেঞ্জ করতেছি না, কারণ আমি যেহেতু ইন্টারেস্ট একবারই পাইতেছি, তাই না? লাইক আমাকে ভাঙা বছর ইন্টারেস্ট দিচ্ছে না, আমাকে যেহেতু 5 বছর পরে পুরো ইন্টারেস্টের টাকাটা একবারই দিতেছে, সেই জন্য আমার আর চেঞ্জ হচ্ছে না। যদি ভাঙা বছরে যখন দেয় তখন ইন্টারেস্টটা ভাগ হয়ে যেতেছে, সেই জন্য তোমার আরটাকে ডিভাইড করা লাগে। আর যেহেতু আমি পুরা ইন্টারেস্ট একবারে তোমাকে আমি দিয়ে দিতেছি, আমার আরটাকে আসলে ভাঙা লাগতেছে না। এন এর ভ্যালু 4, এন এর ভ্যালু 4 না, এন এর ভ্যালু হচ্ছে ইয়ার্স। ওকে, এন হচ্ছে তোমার নাম্বার অফ ইয়ার্স, আর এক্স হচ্ছে তুমি কত বছর পর পর পাচ্ছ। আর পুরো এক্সপোনেন্টটা উইল বি 4, বুঝতে পারছো? এই পুরা 1 + r এর উপরের পাওয়ারটা হবে 4। ওকে, ধরো আমি এই সেম যে ম্যাথসটা, ওকে এই 5 বছর একবার করে ইন্টারেস্ট যদি দেই, তাইলে ইট উইল বি a = p × 1 + r⁴, বুঝতে পারছো? 20/5 আর 4। এন এর ভ্যালু 4 না, এন এর ভ্যালু 20, কারণ এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, আর এক্স হচ্ছে কত বছর পর পর পাচ্ছ। এখন কি ক্লিয়ার হয়েছে নাকি কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলো, আরেকবার বলবো। অলরাইট, ক্লিয়ার হয়েছে। ওকে, সো এই হচ্ছে আমাদের ইন্টারেস্টার ম্যাথস গুলা। এতটুকু পর্যন্ত আই থিঙ্ক কারো কোনো কোয়েশ্চেন নাই। আমরা দেখি এখান থেকে কোনো ম্যাথস কি আছে। Let me check. এখান থেকে ম্যাথস গুলো তোমরা পাবা হচ্ছে, এখান থেকে আমরা ম্যাথস কোনো করবো না, এখান থেকে ম্যাথস গুলো তোমরা নিজেরা করলেই পেরে যাবা, এটা আমি দেখানোর কোনো দরকার নাই। এই ম্যাথস গুলো পাবা কলেজ প্যান্ডার বইতে, বুঝছো? এই ম্যাথস গুলো কোথায় করবা? কলেজ প্যান্ডার বইতে। কলেজ প্যান্ডার বইতে পার্সেন্টেজের শেষের দিকে ইন্টারেস্টের ম্যাথস আছে। ওকে, কলেজ প্যানের বইতে পার্সেন্টেজের শেষের দিকে ইন্টারেস্টের ম্যাথস আছে।
সেখানে তোমার এগুলো লাগবে। এন্ড ইন্টারেস্টেড ম্যাথস এর কনসেপ্ট গুলো মোর ইউজফুল ফর অ্যাডভান্স ম্যাথস এর টপিকস। হ্যাঁ, তো আমরা আসলে অ্যাডভান্স ম্যাথস এর হালকা একটু করে ফেললাম আজকের ক্লাসে। যাই হোক, সো এটা হচ্ছে আজ খান একাডেমিতে এগুলো ডিরেক্টলি এভাবে দেওয়া নাই। ইয়েস, খান একাডেমিতে নাই, এটা কলেজ পানের বইতে আছে। খান একাডেমিতে বুঝছো পার্সেন্টেজই আছে। আর এই ম্যাথস গুলো তুমি পাবা হচ্ছে অ্যাডভান্স ম্যাথস নন নন কি বলে এটাকে জানি, নন লিনিয়ার ফাংশনস আছে না, নন লিনিয়ার ফাংশনস আর নন লিনিয়ার ইকুয়েশনস এর টপিক গুলাতে এই জিনিসগুলো পাবা, বুঝছো? এটা ইন্টারেস্ট হিসেবে পাবা না। সেই ম্যাথস গুলোই ওখানে নন লিনিয়ার ইয়েতে আছে, বুঝছো? ইয়া, সো তুমি চাইলে ওখান থেকে প্র্যাকটিস করতে পারো, বাট এখন প্র্যাকটিস করার দরকার নাই, কারণ আমরা যেহেতু অ্যাডভান্স ম্যাথস করি নাই, ওই নন লিনিয়ার ফাংশনে আরো কিছু কনসেপ্ট আছে যেগুলো হচ্ছে আমাদের একটু শেখা দরকার। তারপরে তোমরা হচ্ছে ওই চ্যাপ্টার গুলো করো। ফর নাও নট আ বিগ ডিল, দরকার নেই এগুলো করার। ওকে, আজকে আমাদের নেক্সট টপিক যেটা হবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ওয়ান। স্ট্যাটিস্টিক্স ওয়ান, ওকে। এই স্ট্যাটিস্টিক্স ওয়ানটা আসলে কি? স্ট্যাটিস্টিক্স ওয়ানটা আসলে বেসিক্যালি আমরা যে আচ্ছা, আমার আগে বুঝতে হবে স্ট্যাটিস্টিক্স কি। ওকে, সবাইকে স্ট্যাটিস্টিক্স এর বাংলা একদম ডিরেক্ট বাংলাটা হচ্ছে পরিসংখ্যান। ওকে, পরিসংখ্যান। আমরা স্ট্যাটিস্টিক্যাল সার্ভে আর স্ট্যাটিস্টিক্স কেন করি আসলে, এটা ফার্স্ট থিং দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড বিফোর উই ডাইভ ডিপ ইনটু দ্য প্রবলেম সলভিং অর থিওরি। এই চ্যাপ্টারের থিওরি আমাদের আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স কেন করি, স্ট্যাটিস্টিক্স পড়ি কেন। কারণ আমরা যখন একটা ফিউচার প্রেডিক্ট করতে চাই, হ্যাঁ ফিউচার প্রেডিক্ট করতে চাই, লেটস সে আমি ধরো প্রেডিক্ট করতে চাচ্ছি যে 2030 সালে বাংলাদেশের পপুলেশন কত হবে, বুঝতে পারছো? 2030 সালে বাংলাদেশের পপুলেশন কত হবে। এই যে আমি যে প্রেডিক্ট করতে যাবো, এটাকে আমি আন্দাজে প্রেডিক্ট করতে পারবো? আমি যদি বলি যে এখন হচ্ছে 17-20 কোটি, তাহলে 2030-এ আমার পপুলেশন হবে 25 কোটি, কোনো ব্যাকিং নাই, কোনো সাইন্টিফিক এভিডেন্স নাই, আমি জাস্ট বলে দিলাম, তাহলে কিন্তু হবে না। ওকে, আমার একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আমার একটা সাইন্টিফিক এভিডেন্স সহ ব্যাকআপ দিতে হবে আমার ইয়েকে, ডেটাকে। দ্যাট ইজ ওয়াই উই ইউজ স্ট্যাটিস্টিক্স। ওকে, ধরো আমি এখন প্রেডিক্ট যদি করতে চাই, আমি কি করব? আমি দেশে আদমশুমারি হয় না, কনসেনসাস হয় না, তো আমি কনসেনসাস করবো যে দেশে এখন লাইক 2020 থেকে 2015 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের পপুলেশন গ্রোথ রেট কত। যদি পপুলেশন গ্রোথ রেট থাকে হচ্ছে লেটস সে 5%, হ্যাঁ পপুলেশন গ্রোথের 5%, এই 5%টা কিন্তু আমি স্ট্যাটিস্টিক্যালি বের করছি, তাই না? সবার কাছ থেকে ডেটা কালেক্ট করে করে ক্যালকুলেশন করে তারপর আমি 5%-এ আসছি। এন্ড এই 5% দিয়ে কিন্তু আমি আসলে বের করতে পারি যে আমার 2030-এ পপুলেশন কত হবে। 2005 যেহেতু আমার 2025 পর্যন্ত 5%, 2030-এ ইট উইল নট চেঞ্জ অল দ্যাট মাচ, তো আমি এটা দিয়ে বের করতে পারি। দিস ইজ দ্য প্রাইমারি ইউজ অফ স্ট্যাটিস্টিক্স, বুঝছো? টু প্রেডিক্ট ফিউচার ভ্যালু। তো স্ট্যাটিস্টিক্স এর প্রাইমারি ইউজটা কি? টু ইউজ ডেটা অ্যানালিসিস, টু ইউজ ডেটা অ্যানালিসিস অ্যান্ড প্রেডিক্ট ফিউচার। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাও, এআই নিয়ে কাজ করতে চাও, তারপর প্রবলেম সলভিং, ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে চাও, তোমার সারা জীবন স্ট্যাটিস্টিক্স এর উপরে ডিপেন্ড করবে, বুঝতে পারছো? স্ট্যাটিস্টিক্স এ আমরা তো এখন শিখবো খুবই বেসিক স্টাফ। স্ট্যাটিস্টিক্স যখন ইউনিভার্সিটি লেভেল অর অ্যাডভান্স লেভেলে যাবা, স্ট্যাটিস্টিক্স ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিং ইউ ক্যান স্টাডি, বুঝছো? আমি তো স্ট্যাটিস্টিক্স পড়া লাগছিল, আমার হচ্ছে কয়েকটা জায়গায় লাগছে। ইট ওয়াজ প্রবাবলি দ্য হার্ডেস্ট থিং আই হ্যাভ এভার স্টাডিড। এত কঠিন জিনিস আমি মনে করো জীবনে পড়ি নাই, বুঝতে পারছো? হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স নিয়ে আলাদা একটা সাবজেক্টই আছে। যারা মনে করো যে এই যে এআই নিয়ে কাজ করে, তারপর ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করে, খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। তোমরা যে ফেসবুক চালাই, টিকটক চালাও, ইনস্টাগ্রাম চালাও, এগুলো যে অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, ডিপেন্ডেন্ট অন স্ট্যাটিস্টিক্স, বুঝতে পারছো? অ্যালগোরিদম গুলো পুরোপুরি ডিপেন্ডেন্ট অন স্ট্যাটিস্টিক্স। কারণ কি, দেখো স্ট্যাটিস্টিক্স এর আমি মেইন ভ্যালুটা কি বললাম? ডেটা অ্যানালিসিস ইউজ করো ফিউচার প্রেডিক্ট করা। তুমি তোমার ফোনে কি চালাবা, এটা কি ফিউচার প্রেডিক্ট করা না? এন্ড তুমি ফোনে কি চালাবা সেটার উপরে ডিপেন্ড করে তো তোমার অ্যালগোরিদমটা ডিজাইন হয়, যে তোমার কোন কন্টেন্ট ভালো লাগবে তোমাকে সেটাই দেখাবে ওরা। তুমি কোন ধরনের জিনিস পছন্দ করো তোমাকে সেই জিনিসেরই অ্যাড দেখায়। কিভাবে দেখায় আসলে? বিকজ ওরা জানে কেমনে তোমার ফিউচারটা প্রেডিক্ট করতে হবে বাই ইউজিং ডেটা অ্যানালিসিস, বুঝতে পারছো? এন্ড স্ট্যাটিস্টিক্স। এগুলো খুবই কঠিন জিনিস, খুবই ইন্টারেস্টিং। যাদের কাছে স্ট্যাটিস্টিক্স মজা লাগে তাদের কাছে খুবই ইন্টারেস্টিং জিনিসটা। আমার পার্সোনালি স্ট্যাটিস্টিক্স এর অ্যাডভান্স জিনিসগুলা আমি জাস্ট পারি না, বুঝছো? আমি পারি না, আমি বুঝি না, আমার কাছে এটা অত মজা লাগে না। বাট ইট ক্যান বি ভেরি ইন্টারেস্টিং। কয়েকটা জিনিস আছে ভেরি ইন্টারেস্টিং, কয়েকটা জিনিস আছে জাস্ট ওয়ে টু টাফ। হ্যাঁ, লাইক যারা ম্যাথস নিয়ে পড়বা, ম্যাথস ও স্ট্যাটিস্টিক্স এর অনেক কাজ আছে, স্ট্যাটিস্টিক্স এর আলাদা সাবজেক্টও আছে। যারা কম্পিউটার সায়েন্স আর যারা পাইথন শিখবা, আর শিখবা, এগুলো সব স্ট্যাটিস্টিক্স এর উপরে ডিপেন্ড করে। সো ইয়া, ইট হ্যাজ ভেরি গুড লাইক অ্যাপ্লিকেশনস এন্ড ফিউচারে যে অনেক কাজে লাগবে, বুঝছো? খালি যারা তোমরা
পিওর ম্যাথস আর পার্থক্য। সো পিওর ম্যাথস বুঝছো, পিওর ম্যাথস ইজ ভেরি থিওরিটিক্যাল। হ্যাঁ, পিওর ম্যাথস হচ্ছে খুবই থিওরিটিক্যাল। যেটা অ্যাপ্লাইড ম্যাথস আছে, অ্যাপ্লাইড ম্যাথস আর স্ট্যাটিস্টিক্স খুবই সিমিলার বুঝছো। স্ট্যাটিস্টিক্স ডিপেন্ডস অন তুমি অ্যাপ্লিকেশন কেমনে করো ম্যাথসের। আর কি বলে এটাকে, পিওর ম্যাথস জাস্ট থিওরি নিয়ে কাজ করে, যে আমার থিওরিটিক্যালি ম্যাথস কেমনে কাজ করে, হ্যান ত্যান হাবি যাবে, এটার অ্যাপ্লিকেশন আসলে তেমন কিছু নাই। সো তুমি যদি একটা ম্যাথ খুব ভালো লাগে তোমার, তুমি ম্যাথস নিয়ে অনেক কাজ করতে চাও, একাডেমিয়াতে থাকতে চাও, তাহলে পিওর ম্যাথস ইজ ফর ইউ। বাট তুমি যদি চাও যে লাইক চাকরিতে ঢুকবা আর তোমার জব অপরচুনিটিস বেশি লাগবে, ম্যাথ তোমার ভালো লাগে বাট এটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে তুমি আসলে জানতে বেশি চাও, তাহলে স্টাডি অ্যাপ্লাইড ম্যাথস অর কোয়ান্টিটেটিভ কোয়ান্ট ম্যাথস আছে একটা জিনিস, কোয়ান্ট ফাইন্যান্স আছে, তারপর স্ট্যাটিস্টিক্স আছে, এগুলো খুবই অ্যাপ্লিকেশন বেসড। পিওর ম্যাথস ইজ ভেরি থিওরিটিক্যাল, আর এগুলো প্র্যাকটিক্যাল নলেজের উপরে বেস করে আর কি। অলরাইট, যাই হোক, সো ডেটা অ্যানালিসিস আমি বলবো যে অ্যাপ্লাইড ম্যাথস হ্যাজ ভেরি গুড বুঝছো ডিমান্ড। হ্যাঁ, কারণ কি দুনিয়াতে যত এই এআই এর কাজগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, তারপর কোয়ান্টিটেটিভ ফাইন্যান্স, ওই যে তোমরা যারা আমেরিকা যাবা, যারা নিউ ইয়র্কে পড়বা, ওয়াল স্ট্রিটে হচ্ছে যত ফাইন্যান্সের লোক থাকে, ওরা যে মডেল গুলো প্রেডিক্ট করে যে স্টক মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে, এগুলো সব প্রেডিক্ট, এগুলো এইসব জায়গায় কাজ করে ম্যাথস এর মানুষজন বুঝছো। এগুলো এগুলো কোনো জায়গায় ফাইন্যান্সের মানুষজন কাজ করে না। ভেরি রেয়ারলি তুমি একটা ফাইন্যান্সের মানুষকে দেখবে এইসব জায়গায়, কারণ দোজ আর একদম কমপ্লিটলি ম্যাথস বেসড রোলস। তোমার ম্যাথস ভালো না হলে পারবা না। এন্ড এগুলোতে স্যালারি ইজ প্রবাবলি ওয়ার্ল্ডের হাইয়েস্ট বুঝছো। তুমি জাস্ট ইন্টার্নসদেরকে, দেয়ার কোম্পানিজ লাইক সিটাডেল, তারপর ব্ল্যাকস্টোন, তারপর জেপি মর্গান, ওরা হচ্ছে লিটারালি তোমাকে জাস্ট গ্রাজুয়েট করে বের হবা, তোমাকে $2 লাখ স্যালারি দিবে পার ইয়ার, বুঝতে পারছো। কাজ রোলস গুলো খুবই ট্যাক্সিং, তোমার অনেক টাকা স্যালারি অনেক কিছু, বাট লাইক ওয়ার্ক লাইফ ব্যালেন্স অনেক ফালতু, অনেক কাজ করা লাগে। ইউ হ্যাভ টু বি ভেরি ট্যালেন্টেড ইন ম্যাথস। তোমার যদি মাথা ভালো না থাকে তুমি পারবে না আর কি এগুলো করতে। যাই হোক, কামিং ব্যাক টু আওয়ার টপিক। সো স্ট্যাটিস্টিক্স ওয়ানে আমরা মেইনলি কাজ করতেছি হচ্ছে সেন্টার, স্প্রেড এন্ড শেপ অফ ডিস্ট্রিবিউশন। ফার্স্ট জিনিস এটা নিয়ে আমরা কাজ করবো, সেটা হচ্ছে সেন্টার, স্প্রেড এন্ড শেপ অফ ডিস্ট্রিবিউশনস। শেপ অফ ডিস্ট্রিবিউশনস, ওকে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার আমরা আগে আমরা ডেটা বোঝার চেষ্টা করি, ডেটা কি আর ডেটা সেটস কি। ওকে, ডেটা, ডেটা হচ্ছে তোমার, ধরো তুমি যখন স্ট্যাটিস্টিক্স করতেছো, লেটস সে আমি হচ্ছে কনসেনসাস এর কথাই বলি, কনসেনসাস না, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। আমার বাসা হচ্ছে মিরপুরে, হ্যাঁ আমার বাসা হচ্ছে মিরপুরে। ধরো আমি, এইটা পুরোটা হচ্ছে মিরপুর, ওকে, এটা পুরোটা হচ্ছে মিরপুর। এখন আমি কি করলাম, এই মিরপুরের মধ্যে আমি বের করার চেষ্টা করতেছি যে সবগুলো ফ্যামিলির অ্যাভারেজ ইনকাম কত। ওকে, অ্যাভারেজ ইনকাম কত, অ্যাভারেজ ইনকাম কেন বের করার চেষ্টা করছি, সো দ্যাট আমি আমি যখন ক্যালকুলেট করতে যাবো যে 2 বছর পরে অ্যাভারেজ ইনকাম বাড়ছে নাকি কমছে, আমি যাতে একটা রেফারেন্স পয়েন্ট পাই। ওকে, সো মিরপুরের অ্যাভারেজ ইনকাম বের করতে চাই। এখন আমি কি করলাম, প্রতিটা আমার বাসার আশেপাশে অথবা মিরপুরের ইন জেনারেল সব বাসার বাসায় যে ফ্যামিলির কাছে জিজ্ঞেস করতেছি যে আপনার বাসার ইনকাম কত, আপনার বাসার ইনকাম কত। এখন একটা ফ্যামিলিতে গেলাম, ওরা বললো 40,000, আরেকটা ফ্যামিলিতে গেলাম ওরা বললো 50,000, আরেকটা ফ্যামিলিতে গেলাম ওরা বললো 20,000, আরেকটা ফ্যামিলিতে গেলাম ওরা বললো 60,000। ওকে, এই যে দেখো আমরা সেপারেট সেপারেট এই যে নাম্বার পাইতেছি না, যে 40, 50, 60, 70, 20, 15, 10 এরকম করে যে ডেটা, এই যে নাম্বার গুলো পাইতেছি, এই নাম্বার গুলো সবগুলোকে আমরা অল টুগেদার ডেটা বলি, বুঝতে পারছো। খালি নাম্বার গুলো ইটসেলফ, নাম্বার গুলোকে শুধু আমরা ডেটা বলতেছি। ওকে, মাথা রাখবা ডেটার কিন্তু নিজের কোনো মিনিং নাই। ধরো আমি যদি এগুলোকে প্রসেস না করি, আমি যদি খালি তোমার চোখের সামনে দিলাম যে আমি যে ইনফরমেশন, আমি যে ডেটা গুলো কালেক্ট করছি 40,000, 50,000, 20,000, 60,000, তুমি কিন্তু দেখে কিছু বুঝবা না। তাই এখানেই দেখো, এটা দেখে কিছু বোঝা যাচ্ছে, এটা দেখে কিন্তু আসলে কিছু বোঝা যেত না। আমি জাস্ট দেখতেছি যে এখানে কতগুলা ডেটা দেওয়া আছে, ডাজন্ট রিয়েলি ম্যাটার অল দ্যাট মাচ, রাইট। এটা কিন্তু প্রসেস করার আগের জিনিস, এটার কোনো কাজ নাই তেমন একটা। এটাকে যখন আমরা প্রসেস করব তখন আমরা পাই ইনফরমেশন, প্রসেস করার পরে আমরা পাই ইনফরমেশন। ইনফরমেশন হচ্ছে মিনিংফুল জিনিস, ইনফরমেশন আমাদের দরকার। আমরা এই যে স্ট্যাটিস্টিক্স করে আমরা আসলে বের করতে চাই ইনফরমেশন, আমরা আর কিছু করতে চাই না, কিন্তু আমরা ডেটাকে অ্যানালাইজ করে আমরা ইনফরমেশন বের করতে চাই, বাই উইচ উই উইল প্রেডিক্ট আওয়ার ফিউচার। আই হোপ ইটস ক্লিয়ার এখন অনেকটাই। সো এখন আসি আমরা আমাদের যে কনসেপ্ট গুলো আমি পড়তে যাচ্ছিলাম, যে সেন্টার কি, স্প্রেড কি, শেপ কি। ওকে, আমি একটু ইরেজ করে দিই ডেটার জিনিসটা। সেন্টার কি? সেন্টার হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের যে ডেটা, আর এই যে সবগুলো ডেটাগুলো যে পাইছি, এই ডেটাগুলোকে নিয়ে আমি হচ্ছে যে সেটটা বানাতে পারবো, সেই সেটটাকে আমরা বলি ডেটা সেট, বুঝতে পারছো।
ডেটাগুলোকে নিয়ে আমরা যে সেটটা বানাতে পারবো সেটাকে আমরা বলি একটা ডেটা সেট। আমরা যত ক্যালকুলেশন করতেছি, যা যা করতেছি, সবগুলাই ডেটা সেটের উপরে বেস করেই আমরা করবো। বুঝতে পারছো? একটা ডেটা সেটের ক্যালকুলেশন আর একটা ডেটা সেটের ক্যালকুলেশনের চেয়ে ডিফারেন্ট হবে, রেজাল্টস ডিফারেন্ট আসবে, নট নেসেস, আর আমাদের প্রসেস অফ স্টাডিও ডিফারেন্ট হতে পারে। ওকে, সো একটা ডেটা সেট উইল বি কনফাইন্ড উইদিন দ্যাট ডেটা সেট অনলি। ক্যালকুলেশন যা যা আছে সবকিছু ওই ডেটা সেটের উপরেই হবে, অন্য কিছুর উপরে হবে না। যাই হোক, এত কমপ্লেক্স কিছু করবো না, আমরা জাস্ট বেসিক জিনিস দেখবো। সেন্টার কি? সেন্টার হচ্ছে বেসিক্যালি একটা ডেটা সেটের মিন, মিডিয়ান এন্ড মোড নিয়ে যখন কাজ করব। ওকে, মিন, মিডিয়ান আর মোড নিয়ে যখন কাজ করব সেটাকে আমরা সেন্টার বলবো। দেখো তো এই তিনটা কনসেপ্ট আসলে আমাদেরকে কি দেয়? এই তিনটা কনসেপ্ট আসলে আমাদেরকে একটা ডেটা সেটের মধ্যে ওভারঅল ভ্যালুটা কিরকম হইতে পারে সেটা নিয়ে একটা আইডিয়া দেয়। আমি যখন বলি যে অ্যাভারেজ ইনকাম অথবা মিন ইনকাম হচ্ছে 25,000 টাকা, তার মানে কি পুরো মিরপুরের সবার ইনকাম কিন্তু 25,000 টাকার আশেপাশেই হবে না। আমি যখন বলি একটা ক্লাসের মধ্যে অ্যাভারেজ মার্কস হচ্ছে 80, তার মানে কি? তার মানে ক্লাসের যত মানুষজন আছে সবার কিন্তু মার্কস ইদার 80-র চেয়ে একটু বেশি অথবা 80-র চেয়ে একটু কম, খুব একটা আশেপাশে কিন্তু হবে না, তাই না? আমাদেরকে একটা ওভারঅল আইডিয়া দেয়। সেন্টারের যে কনসেপ্ট গুলো আছে এগুলো আমাদেরকে ডেটা নিয়ে, একটা ডেটা সেট নিয়ে একটা ওভারঅল আইডিয়া দেয়। gives us an overall idea about the data set. This is very important. Okay, সেন্টারের জিনিসটা। এখন আসি আমরা স্প্রেডে। স্প্রেড কি? স্প্রেড হচ্ছে বেসিক্যালি আমার ডেটা সেটের যে পয়েন্ট গুলো আছে সেগুলো কতটুকু ছড়াছিটায় আছে। ওকে, পয়েন্ট গুলা কি খুবই এদিক ওদিক আছে নাকি একটু কাছাকাছি আছে, সেটাকে আমরা স্প্রেড দিয়ে ডিফাইন করি। ওকে, স্প্রেড কি? স্প্রেড হচ্ছে রেঞ্জ এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক্স অফ সেন্টার স্প্রেড এন্ড স্প্রেড আর কি। আর শেপটা কি? শেপটা হচ্ছে আমাদের যদি এই ডেটা সেটটাকে আমি যদি গ্রাফে নেই, গ্রাফটাকে একটা বার গ্রাফ হবে, একটা একটা কি লিনিয়ার গ্রাফ হবে, এটাকে একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ হবে, হাউ উইল ইট অ্যাকচুয়ালি লুক লাইক, সেগুলো হচ্ছে আমাদের শেপের মধ্যে আসতেছে। শেপ আমরা ক্লাসের শেষের দিকে করব। আর ফর নাও আমরা হচ্ছে উইল ফোকাস অন মিন, মিডিয়ান এন্ড মোড আগে। ওকে, সো ফার্স্ট এ মিন। মিনটা কি আসলে? মিনটা হচ্ছে বেসিক্যালি অ্যাভারেজ অফ আ ডেটা সেট। ওকে, অ্যাভারেজ অফ আ ডেটা সেট। মিনটা হচ্ছে অ্যাভারেজ অফ আ ডেটা সেট। এন্ড মিনের ফর্মুলাটা কি? মিনের ফর্মুলাটা হচ্ছে সাম অফ ভ্যালুস, আমি দেখাই দিব এক্সাম্পলস দিয়ে দেখাই দিব, সাম অফ ভ্যালুস ডিভাইডেড বাই নাম্বার অফ ভ্যালুস। ওকে, তো ধরো তোমার একটা ডেটা সেট আছে 1 2 3 4 5। ওকে, একটা ডেটা সেট আছে 1 2 3 4 5। এখন ওর যদি আমি তোমাকে মিন বের করতে বলি, তোমার আগে কি করা লাগবে? সবগুলা ডেটাকে আগে অ্যাড করা লাগবে। বুঝতে পারছো? সবগুলা ডেটাকে আগে অ্যাড করবা, তারপরে ডিভাইড করে দিবা কি দিয়ে? কয়টা আমার ডেটা আছে, কয়টা ডেটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডেটা আছে, ডিভাইড করবো 5 দিয়ে। আমাদের মিন কত আসবে? 1 + 2 3 4 3 আসবে, এটা আমার মিন। ওকে, সো আমাদের মিন কত আসে? 3 আসে। সো মিন মানে কি? অ্যাভারেজ। ওকে, অ্যাভারেজ তো অলরেডি আমরা জানি, বেসিক্যালি গড়। হ্যাঁ, গড় কেমনে বের করতে হয়? সবগুলো জিনিসকে অ্যাড করে তারপর আমি কতগুলো ডেটা বের করছি অথবা কতগুলো ডেটা আছে সেগুলোকে দিয়ে ডিভাইড করে দিই, তাইলে পেয়ে যাই, তাই না? সিমিলারলি আমার যদি অ্যাভারেজ মিরপুরের ইনকাম বের করতে হয়, আমি যতগুলো ডেটা কালেক্ট করছি সবগুলো ডেটাকে অ্যাড করবো, যে 40,000 প্লাস 50,000 প্লাস 20,000 প্লাস 60,000, ডিভাইড করবো কি দিয়ে? যতগুলো আমি ডেটা কালেক্ট করছি। ধর আমি 100টা ফ্যামিলি থেকে ডেটা কালেক্ট করছি, তাহলে আমি ডিভাইড করবো 100 দিয়ে। ওকে, সো ইউজুয়ালি তোমার ম্যাথস গুলো কিন্তু যে তোমার এরকম ডেটা সেট দেওয়া থাকবে সেখান থেকে তুমি মিন বের করবা এরকম হয় না। হ্যাঁ, তোমার জিনিসটা আরেকটু ডিফারেন্ট হয়। কিরকম ডিফারেন্ট হয়? তোমাকে একটা, আমি দেখাই দিই। তোমাকে এরকম একটা টেবিল দিয়ে দেয়, বুঝতে পারছো? তোমাকে এরকম একটা টেবিল দিয়ে দেয়, এন্ড এই টেবিল থেকে তোমার আসলে মিন, মিডিয়ান, মোড সবকিছু বের করা লাগে। বুঝতে পারছো? এখন আমরা আসলে দেখবো যে একটা টেবিল থেকে আমরা কিভাবে মিন বের করতে পারি, তারপর আমরা টেবিল থেকে মিডিয়ান কেমনে বের করতে হয়, তারপর টেবিল থেকে মোড কিভাবে বের করতে হয়। ওকে, অ্যাভারেজের নির্ণয়ের যে সামেশন দিয়ে একটা ইকুয়েশন আছে, অ্যাভারেজের যা যা ইকুয়েশন আছে সবগুলো মিনের পিছেও লাগবে। বুঝতে পারছো? যে অ্যাভারেজে কোনটার কথা বলতেছো? যে সাম অফ ভ্যালুস ইজ ইকুয়ালস টু মিন অ্যাভারেজ মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ভ্যালুস, এটার কথা? কোনটার কথা বলতেছো আসলে অ্যাভারেজের ফর্মুলা? আমাকে একটু লিখে দাও, তারপর আমি আবার ব্যাক করতেছি। ওকে, কোনটা? আমাকে ফর্মুলাটা একটু বলতে হবে, তুমি একটু আনমিউট করে আমাকে বুঝাও তো, বলো তো কোনটার কথা বলতেছো। অলরাইট, আচ্ছা ঠিক আছে। সো আমি হচ্ছে একটু পরে আসতেছি এখানে, তুমি হচ্ছে আমাকে একটু ভালো করে যদি ডিটেইলে লিখে দাও তাহলে হচ্ছে একটু ইজিয়ার ফর মি টু আন্ডারস্ট্যান্ড আর কি ওই আমাকে। যে একটা বলো। একটা ফর্মুলা আছে, লাইক হচ্ছে 1/n সামেশন অফ উপরে হচ্ছে n, দেন হচ্ছে লোয়ার লিমিট থাকবে i ইকুয়াল টু
1 দেন A1 ও এটা আর কি। বাবা রে বাবা, ওগুলো লাগবে না, ওগুলো লাগবে না, নট নেসেসারি এট অল। এগুলো খুবই জিনিসপত্র, এগুলো তোমার লাগবে না একদম, বুঝছো? আই থিঙ্ক বুঝতে পারছি আমি কোনটার কথা বলছি, এই যে সামেশন ফর্মুলা দিয়ে যেটা করতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ। ওইটা লাগবে না, ওটা লাগবে না, ওই ফাংশন দিয়ে করা লাগবে না, জাস্ট বেসিক্যালি এটা যেটা শিখছি এটা করলেই হবে। এটাই আসলে ওই যে সাইন্টিফিক টার্মে সাম অফ ভ্যালুস কে আমরা সামেশন সাইন দিয়ে লিখি আর কি, বুঝছো? এক্স আই, তারপর ডিভাইডেড বাই যতগুলো নাম্বার আছে, নট নেসেসারি এট অল, সেম জিনিস। ওকে, আমরা ইজিটাই শিখবো, সো দ্যাট ইটস ইজি ফর এভরিওয়ান। এখন আমরা টেবিল থেকে বোঝার চেষ্টা করি যে টেবিল থেকে আমরা কেমনে আসলে বের করবো। টেবিল থেকে বোঝার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে টেবিলটা আসে কোত্থেকে, একটা ডেটা টেবিল আসলে আসে কোত্থেকে। একটা ডেটা টেবিল কিন্তু একটা ডেটা সেট থেকেই আসতেছে। ধর আমার ডেটা সেটটা যদি এরকম হইতো 18 18 18 18 18 18, তারপরে 19 19, এরকম 5 বার 19, তারপর 20 4 বার, তারপর 21 2 বার, তারপর 22 23, তারপর 24। ধর আমার ডেটা সেটটা এরকম, তাইলে কি আমরা এখান থেকে টেবিলটা বের করতে পারি না? যে আমার 18 আছে 6 বার, তাহলে আমি 18 লিখলাম একবার, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কয়বার আছে ডেটাটা, বুঝতে পারছো? আমার ডেটা ডেটা পয়েন্ট গুলো এগুলা, আর আমার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ডেটা পয়েন্ট গুলো কয়বার করে আছে সেটের মধ্যে। দেখতেছি যে আমার সেটের মধ্যে 6 বার আছে, তাহলে আমার কিন্তু কষ্ট করে পুরো ডেটা সেটটা লেখা লাগতেছে না, তাই না? এই যে কষ্ট করে যে লেখা না লাগে, সেই জন্য কিন্তু আমরা টেবিলটা আনি। বাট টেবিল আর ডেটা সেট কিন্তু একজন আরেকজন থেকেই আসছে, এমন না যে খুবই ডিফারেন্ট কোনো কিছু, একজন আরেকজন থেকেই আসছে। ডিরেক্ট ক্যালকুলেটর বসাই দিলেও চলে আসে, বাট আমি আমি বলবো যে আগে এমনি করি, তারপর আমরা ক্যালকুলেটর দিয়ে করবো, বুঝছো? তুমি হচ্ছে বলে দিও কেমনে ক্যালকুলেটর করতে হয়, হ্যাঁ তাই দিয়ে হয়ে যাবে। আমি আগে দেখাই দিই কেমনে করতে হবে। ওকে, সো 18 আমার ফ্রিকোয়েন্সি 6 বার, সিমিলারলি 19 আছে 5 বার, তো আমি 19 লিখলাম এভাবে। তাহলে এখন আমাকে যদি মিন বের করতে বলতো, ধরো টেবিলটা নাই, হ্যাঁ টেবিলটা নাই, টেবিলটা না থাকলে আমাকে যদি এখান থেকে তুমি মিন বের করতে বলতাম, তাহলে কি করা লাগতো? 18-কে 6 বার অ্যাড করা লাগতো, তারপর 19-কে 5 বার, তারপর 20-কে 4 বার, তারপর 21-কে 2 বার, তারপর এগুলো সবগুলোকে অ্যাড করতাম। তাহলে জিনিসটা কিরকম দাঁড়াতো আসলে? মিন ইজ ইকুয়ালস টু 18, 18-কে 18 প্লাস 18 প্লাস 18 লেখার চেয়ে 18-কে 6 দিয়ে গুণ করে দেওয়া কি সেম জিনিস না? 18-কে 6 বার অ্যাড করা, 18-কে 6 দিয়ে গুণ করা, সেম জিনিস, রাইট? সিমিলারলি 19-কে 4 বার 5 বার অ্যাড করা, 19-কে 5 দিয়ে গুণ করা কিন্তু সেম জিনিস। তারপরে আবার 20-কে 4 বার অ্যাড করা, তারপরে 21-কে 2 বার দিয়ে মাল্টিপ্লাই করা, প্লাস 22 প্লাস 23 প্লাস 24। ওকে, এটা দিয়ে কিন্তু আমরা কি পাইতেছি? সাম অফ ভ্যালুস পেয়ে গেছি না? এই সাম অফ ভ্যালুসটা খেয়াল করো, ডেটা পয়েন্ট মাল্টিপ্লাইড বাই ফ্রিকোয়েন্সি, ডেটা পয়েন্ট মাল্টিপ্লাইড বাই ফ্রিকোয়েন্সি। সো সাম অফ ভ্যালুস আমার কি করা লাগবে? ডেটা পয়েন্ট মাল্টিপ্লাই বাই ফ্রিকোয়েন্সি, এগুলো সবগুলোর সামেশন নিয়ে, এগুলো সবগুলোর সামেশন, এগুলো সবগুলোর সামেশন নিতে হবে। ওকে, সামেশন নিয়ে আমি ডিভাইড করব কি দিয়ে? ডিভাইড করব টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে। ওকে, ডিভাইড করব টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে। কেন টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করতেছি? কারণ টোটাল ফ্রিকোয়েন্সি মানে কি, আমার ডেটা কয়টা আছে দেখো, 18 আছে 6 বার, তো 6 প্লাস 19 আছে 5 বার, 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। ওকে, আমার টোটাল ফ্রিকোয়েন্সি মানে কি? টোটাল ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আমার ডেটা পয়েন্ট কয়টা আছে আসলে। বলাই আছে আমার 20টা ডেটা পয়েন্ট আছে, 20টা স্টুডেন্টের জন্য তো আমি ডেটা পাবো 20টাই, তাই না? আমার ডিভাইড করতে হবে কি দিয়ে? 20 দিয়ে। ওকে, সো আমরা টেবিল থেকে মিন কিভাবে বের করব? টেবিল থেকে মিন বের করবো আমরা জাস্ট যে ডেটা পয়েন্ট আছে ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করবো, এন্ড তারপরে এই দুইটাকে অ্যাড করবো উইথ আরেকটা, তারপরে এটাকে অ্যাড করবো আরেকটা দিয়ে, এন্ড ফাইনালি টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করে দিব। এটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পারছো কি হবে না একটা টেবিল থেকে মিন বের করতে পারবো? আই থিঙ্ক সবার জন্য বুঝতে পারছো। এখন আমাকে একটু বলো তো কিভাবে ক্যালকুলেটর এটা করবা? ডেসমোস দিয়ে করতে চাও? একটু আনমিউট করে বলো, আমিও শিখি, সবাই একটু শিখুক। আমি যতদূর মনে আছে ডেসমোস দিয়ে গিয়েছে এটা করা যায়। এটা আমার কাছে ডেসমোস দিয়ে, বুঝছো, জিনিসটাকে একটু টাইম কনজিউমিং লাগে, যেরকম ধরো এখানে ধরো ডেসমোসে যদি চাই। হ্যাঁ, গিভ মি 1 সেকেন্ড, দেখে একটু লোড হোক। আসছে। ওকে, সো এখানে দেখো, এখান দিয়ে করতে পারবো যে তুমি কিভাবে করতে যাচ্ছ ফাংশন দিয়ে, তুমি স্ট্যাটিস্টিক্স এর মিনে যাবা সব, কিন্তু এখানে কিন্তু সবগুলো বসানো লাগবে, তাই না? বসানো ছাড়া কোনোভাবে করতে পারবা? ভাইয়া হচ্ছে ওই যাদের 991 EX ক্যালকুলেটর আছে ওইখানে গেলে আপনার ডিরেক্ট ও, খালি ফ্রিকোয়েন্সির টেবিল মান দিয়ে, বসাই টেবিল দিলে। দিয়ে। এক্স্যাক্টলি হ্যাঁ, তো ওইখানে আপনার মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ইয়েস ইয়েস ডেভিয়েশন ইয়েস। রেঞ্জ সব দিয়ে দেয় একসাথে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই যে যাদের ওই স্পেসিফিক ক্যালকুলেটরটা আছে 991EX, সেটা দিয়ে হচ্ছে তুমি করতে পারবে। বাট যেহেতু ওই ক্যালকুলেটর সবার নাও থাকতে পারে, ইউ ক্যান জাস্ট ফলো দিস মেথড। ওকে, দিস ইজ ইয়োর ইজিয়েস্ট মেথড। ওকে, আমরা কিভাবে করলাম? ডেটা পয়েন্ট গুলোকে ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করছি। কেন করছি? কারণ আমার অতগুলাই ডেটা পয়েন্ট আছে, সেই জন্য মাল্টিপ্লাই করছি। তারপরে সবগুলোকে অ্যাড করে আমি টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে মাইনাস ডিভাইড করে দেবো, তাইলে আমি মিনটা পেয়ে যাব।
এটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে? সব কারো যদি ক্লিয়ার না থাকে ইউ ক্যান আস্ক মি, আমি আরেকবার রিপিট করবো, কোনো প্যারা নেই। আই থিঙ্ক সবার জন্য ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে যাবো মিডিয়ানে। ওকে, মিডিয়ানে চলে যাই। মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে জাস্ট একদম মাঝখানের ভ্যালুটা, বুঝতে পারছো? মিডল ভ্যালু, মিডল ভ্যালু অফ আ ডেটা সেট, মিডল ভ্যালু অফ আ ডেটা সেট, বুঝতে পারছো? একদম ডেটা সেটের মাঝখানের যে ভ্যালুটা থাকে, এটা কোনো অ্যাভারেজ অ্যাভারেজ না, এটা জাস্ট একদম মাঝখানের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা মিডিয়ান বলি। এন্ড মিডিয়ান বের করার জন্য অলওয়েজ মাথায় রাখবা ডেটা সেট হ্যাজ টু বি অর্গানাইজড। ওকে, অর্গানাইজড বলতে ইদার অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে থাকবে। মানে তুমি ইদার বড় থেকে ছোট সাজাবা অথবা ছোট থেকে বড় সাজাবা। তোমার যদি ডেটা পয়েন্ট গুলা এদিক ওদিক ছড়াছিড়ে থাকে তাহলে হবে না, তোমার তাহলে মাঝখানের ভ্যালুটা ঠিক মতো পাবা না। তোমার মাঝখানের ভ্যালুটা পাইতে হইলে তোমার সবসময় ডেটা সেটটাকে অর্গানাইজড আকারে থাকতে হবে। যদি টেবিল দেওয়া থাকে, টেবিলে কিন্তু ডেটা সেটটা অর্গানাইজড আকারেই আছে, দেখো 18 19 20 এরকম ছোট থেকে বড় সাজানোই আছে। ওকে, আর যদি ডেটা সেট হিসেবে থাকে তাহলে কিন্তু এটা এদিক ওদিক থাকতে পারে। ওকে, তখন তুমি জাস্ট একটু কষ্ট করে সাজাই নিবা। Yeah, so medianer value also depends on our number of terms in a data set. Okay, let's say n is equal to number of terms in data set or number of data in data set. Okay, and n যদি even হয়, n যদি even না, আগে odd দিয়ে করি, n যদি odd number হয়, তার মানে তোমার ডেটা সেটের মধ্যে যদি odd number of values থাকে, তাইলে আমরা কি করব? তাইলে আমরা মিডিয়ান বের করার জন্য median will be equal to n plus 1 divided by 2 eighth term. Okay, n plus 1 divided by 2 eighth term. Okay, জোড় হলে না, বিজোড় হইলে বিজোড়। So n plus 1 divided by 2 eighth term. Okay, what does this mean? ধরো আমার একটা ডেটা সেট আছে 12 13 17 21 23। ওকে, এটা আমার একটা ডেটা সেট। এখন এই ডেটা সেটের মধ্যে কয়টা নাম্বার আছে? 1 2 3 4 5, 5 নাম্বার আছে, তাই না? তো আমার নাম্বার অফ টার্মস ইজ 5। সো আমার মিডিয়ানটা কি হবে? 5 plus 1, 5 plus 1 divided by 2 eighth term, which is equal to third term, তাই না? আমার মিডিয়ান কিন্তু 3 না, ভুলেও 3 দিবা না কেউ। মিডিয়ান কিন্তু 3 না, আমার মিডিয়ানটা কে? থার্ড টার্মটা মিডিয়ান। থার্ড টার্মটা কে আছে? এটা 1 2 3, থার্ড টার্মটা কে? 17। তো আমাদের মিডিয়ান কে হবে? 17। আমাদের মিডিয়ান কি হবে? 17। এটা হচ্ছে আমাদের মিডিয়ানের ফর্মুলা। ওকে, যদি আমার নাম্বার অফ টার্মস অড হয়। হোয়াট ইফ আমার নাম্বার অফ টার্মস ইভেন? ইভেন হইলে যেটা করা লাগে, মাঝখানের যে দুইটা ভ্যালু আছে, ওই দুইটা ভ্যালু অ্যাভারেজ করলে আমরা মিডিয়ানটা পেয়ে যাই। ওকে, তখন মিডিয়ানটা হয়ে যায়, মিডিয়ানটা ইজ n by 2th term, n by 2th term plus n by 2 plus 1th term divided by কি জানি, ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, ডিভাইডেড বাই 2, বুঝতে পারছো? কারণ অ্যাভারেজ করতেছি। তো ধরো আমার আগের ডেটা সেটটাই, হ্যাঁ 12 13 4 17 21 আর 23, আর আরেকটা ধরো আমি অ্যাড করলাম 25। ওকে, তো এখন অ্যাড করার পরে আমার কি করা লাগবে? মাঝখানের যে দুটো ভ্যালু আছে, তুমি যদি খুবই ক্লিয়ারলি বুঝতে পারো যে মাঝখানের ভ্যালু গুলো কি কি, এখানে যেরকম 17 আর 21 মাঝখানের ভ্যালু, এই দুইটা মাঝখানের ভ্যালু, ওদের দুই সাইডে দুটো সমান নাম্বার অফ ভ্যালুস আছে। তখন কি করবো? জাস্ট এই দুইটার অ্যাভারেজ করলে আমি মিডিয়ান পেয়ে যাবো। ওকে, 17 plus 21 ডিভাইডেড বাই 2। আর আমি যদি ফর্মুলা অনুযায়ী যাই, n by 2, n এর ভ্যালু হচ্ছে 6, সো 6 by 2 মানে থার্ড টার্ম, 1 2 3, থার্ড টার্ম হচ্ছে 17 প্লাস তারপরের টার্মটা 21 আর ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো? দুটাকে অ্যাভারেজ করলে ইউ গেট ইউর মিডিয়ান। এটা হচ্ছে যদি ডেটা সেট দেওয়া থাকে। এখন হোয়াট ইফ আমার যদি এরকম ইয়েতে চলে আসি, আমি কি বলে এটাকে, টেবিলে চলে আসি। টেবিল থেকে আমরা কেমনে বের করবো? টেবিল থেকে যেটা করা লাগবে সেটা হচ্ছে সেম প্রিন্সিপাল। হ্যাঁ, তোমার আগে টোটাল ফ্রিকোয়েন্সি আইডেন্টিফাই করা লাগবে। টোটাল ফ্রিকোয়েন্সি মানেই তো নাম্বার অফ টার্মস, তাই না? ডেটা সেটের মধ্যে টোটাল ফ্রিকোয়েন্সি মানেই তো নাম্বার অফ টার্মস, এটা আমরা একটু আগেই দেখছি, তাই না? তো তোমার আগে বের করা লাগবে আমার টোটাল ফ্রিকোয়েন্সিটা কত। আমার এখানে টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 বলাই আছে, সো উইচ ইজ ইভেন, তাই না? উইচ ইজ ইভেন। তো আমাদের ইভেন যদি হয় আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, রাইট? n by 2th টার্ম প্লাস n by 2 প্লাস 1, অর মানে n by 2th টার্ম আর তারপরের টার্মটা নিয়ে আমরা কাজ করবো। সো তুমি এখন n যদি ইকুয়াল টু 20 হয়, তাহলে n by 2th টার্মটা কি হবে? 10th টার্ম প্লাস 11th টার্ম ডিভাইডেড বাই 2 করা লাগবে না? 10th টার্ম আর 11th টার্মের অ্যাভারেজ করা লাগবে। তো খুবই ভালো, বুঝতে পারলাম, খুবই ভালো। আমার 10th টার্মটা তাহলে কোথায় আছে? এখন আমার যদি ডেটা সেট থাকতো তাহলে কিন্তু আমি ইজিলি বুঝতে পারতাম যে প্রথম 6টা টার্ম হচ্ছে 18তে আছে, তারপরের 5টা টার্ম হচ্ছে আমার 19-এ আছে। তাহলে কি আমি বুঝতে পারি না যে আমার 10 নম্বর টার্ম আর 11 নম্বর টার্ম দুইটা যে 19-এ আছে, এটা কি বোঝা যায় না?
1 2 3 4 5 6 প্রথম 6টা টার্ম, 7 8 9 10 11। তাহলে আমি কি বলতে পারি না 10 আর 11 নম্বর টার্মটা আমার 19 এ আছে, তাহলে আমি 19 প্লাস 19 ডিভাইডেড বাই 2 কিন্তু করে দিতে পারি, তো আমার এটা 19 আসবে। এখন ধরো তুমি এত বড় ডেটা সেট করতে চাও না, তুমি খালি টেবিল থেকেই করবা, তাইলে যেটা করা লাগবে তোমার ফ্রিকোয়েন্সি, দেখো ফ্রিকোয়েন্সির যে 6 দেওয়া আছে মানে কি প্রথম 6টা টার্ম আছে 18 তে, 7 থেকে শুরু করে তোমার 1 থেকে 6 টার্ম, সরি এক সেকেন্ড, ফার্স্ট থেকে 6 টার্ম পর্যন্ত আছে 18 তে, 7th টার্ম থেকে 11th টার্ম আছে কোথায়, 7th টার্ম থেকে 11th টার্ম আছে 19-এ, তাই না? তারপর আবার 12th টার্ম থেকে 16th টার্ম, 12 13 14 15 16 12 13 14 15 15th টার্ম পর্যন্ত, ওকে 12 13 14 15 ইয়া 15th টার্ম পর্যন্ত আছে হচ্ছে 20-এ, তারপর 15 16 আর 17 16 আর 17th টার্ম আছে হচ্ছে 21-এ, 18 19 20 20 টার্মটা আছে হচ্ছে 30-এ। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে আমরা ক্যালকুলেট করতে হবে। তাহলে এখন দেখো আমাকে 10th আর 11th বের করতে হবে, তো আমি দেখতেছি 7 থেকে 11 পর্যন্ত আছে 19-এ, তাহলে কি 10th আর 11 দুইটাই কি 19-এ থাকবে না? তাহলে আমার মিডিয়ানটা কি হবে 19 প্লাস 19 ডিভাইডেড বাই 2 অর 2 ইনটু 19 অর 2। এটা কি বোঝা গেছে আমরা কিভাবে টেবিল থেকে, অর এই টেবিল আর একটা বার চার্ট অর একটা হিস্টোগ্রাম এগুলো কিন্তু সব সেম জিনিস, বুঝতে পারছো? টেবিল থেকে যদি বুঝতে পারো, আমার একটা গ্রাফ থেকে কেমনে বের করতে হবে সেটাও বুঝতে পারবা। এটা কি বোঝা গেছে সবার জন্য কিভাবে আমরা টেবিল থেকে মিডিয়ান বের করতেছি? এভরিওয়ান? অলরাইট, আই থিংক সবাই বুঝতে পারছো। কারো যদি কোনো প্রবলেম থাকে আজকে আমি আরেকবার রিপিট করব, ওকে? খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তোমার মোস্ট অফ দ্য কোয়েশ্চেন এরকম টেবিল থেকে বের করতে বলবে, সো টেবিল থেকে কিভাবে মিন মিডিয়ান বের করা লাগে ভেরি ইম্পর্টেন্ট। আর মোড হচ্ছে খুবই সিম্পল, মোডে এত ক্যাচালের কিছু নাই। মোড হচ্ছে জাস্ট মোড ইজ দ্য নাম্বার উইথ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা আমি আরেকবার আসতেছি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। সো মোড কি, মোড হচ্ছে যে নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে ডেটা সেটের মধ্যে। আমরা যদি আগের টেবিলটাতে যাই, কোন নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে? 18 সবচেয়ে বেশি বার আছে, তাই না? তাহলে আমাদের মোড কি হবে 18, ওকে? সো আমি মিডিয়ানের জিনিসটা আরেকবার বলি। আমরা যদি ডেটা টেবিলটার দিকে যদি তাকাই তাহলে কিন্তু আমরা বলতে পারতেছি যে প্রথম 6টা টার্ম, যেহেতু 18 ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, 18 আছে 6 বার, তাহলে আমরা কি বলতে পারি না ডেটা সেটের মধ্যে প্রথম 6টা টার্ম 18তে থাকবে, তারপরে 7 নম্বর টার্ম থেকে শুরু করে পরের 5টা টার্ম কোথায় থাকবে 19-এ থাকবে, তাই না? 7 8 9 10 11, 11 নম্বর টার্ম পর্যন্ত আমার কথা থাকবে 19-এ থাকবে, রাইট? 6 নম্বর টার্ম পর্যন্ত আছে হচ্ছে 18তে, আর 7 নম্বর থেকে 11 নম্বর টার্ম পর্যন্ত আছে কোথায় 19-এ। সিমিলারলি আবার 12 নম্বর টার্ম থেকে পরের 4টা 15 পর্যন্ত থাকবে 20-এ, তাই না? তারপরে 16 আর 17 নম্বর টার্মটা থাকবে 21-এ, 18 নম্বর টার্ম থাকবে 22-এ, 19 নম্বর টার্ম থাকবে 23, 20 নম্বর টার্মটা থাকবে 30-এ, ওকে? তাইলে এখন আমরা যদি আমার টোটাল ফ্রিকোয়েন্সি আছে 20, তো আমি মিডিয়ান বের করতে হলে কোন ফর্মুলা ইউজ করব? 20/2 প্লাস 20/2 প্লাস 1th টার্ম, ওকে? তার মানে 10th টার্ম আর 11th টার্মের অ্যাভারেজ করলে আমি মিডিয়ানটা পেয়ে যাব। তাহলে এখন যেহেতু আমি বের করতে পারলাম যে কত কোন ডেটা পয়েন্টে কত নাম্বার টার্মটা আছে, তাহলে কিন্তু আমরা বুঝে যাবো না যে 10th টার্মটা কোথায় আছে। দেখো 1 থেকে 6 এর মধ্যে আছে 18, তাহলে 7 8 9 10, 10 নম্বর টার্মটা কোথায় আছে 19-এ আছে, তাই না? আর 11 নম্বর টার্মটা কোথায় আছে 19-এ আছে, সো আমাদের অ্যাভারেজ করা লাগবে কার 19 প্লাস 19 ডিভাইডেড বাই 2। এখন কি ক্লিয়ার হয়েছে? আমরা কিন্তু 10 প্লাস 11 ডিভাইডেড বাই 2 করে দিব না, ওইটা করলে কিন্তু হবে না। এটা হচ্ছে না কত নাম্বার টার্ম গুলোকে নিয়ে কাজ করা লাগবে, ওকে? তো তোমার আগে বের করা লাগবে এই টার্ম গুলো কোথায় আছে, সেটা যদি বের না করো তাহলে হচ্ছে পারবে না। এটাকে আমরা ইংলিশে বলে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বুঝতে পারছো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর বাংলায় তো বলে দিচ্ছে যেটা ইংলিশে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে কি করা লাগে, নাম্বার গুলোকে যোগ করা লাগে, ফ্রিকোয়েন্সি গুলোকে যোগ করা লাগে, যে 6 প্লাস 5 11, 11 প্লাস 4 15, 17 18 19 20, টোটাল হয় 20, বুঝতে পারছো? দিস ইজ হোয়াট উই কল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। অলরাইট, এই হচ্ছে আমাদের মিন মিডিয়ান মোডের বেসিক্স, ওকে? মিন মিডিয়ান মোডের বেসিক্স। এরপর আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে স্প্রেডে, ওকে? এন্ড ফাইনালি একদম ক্লাসের শেষে আমাদের হয়তো বা বুঝছো প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস এর আরেকটা এক্সট্রা ক্লাস লাগতে পারে, কারণ আমি পার্সোনালি এই জিনিসগুলো একটু ডিটেইলে পড়াতে পছন্দ করি, স্পেশালি এই স্ট্যাটিস্টিক্স এর পার্টগুলো। তো যত ডিটেইলে পড়বো তত ভালো আর কি, কারণ এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট। তো আমি রাশ করতে এই জায়গাটাতে আই ডোন্ট রিয়েলি এনজয় রাশিং থ্রু দিস চ্যাপ্টার আর কি। যাই হোক, আরেকটা এক্সট্রা ক্লাস লাগলে আমি জানাই দেবো অফকোর্স। তো এখন আসি আমরা স্প্রেডের কনসেপ্টে। স্প্রেড আমি প্রথমে কি বলছিলাম, স্প্রেড হচ্ছে মেজার অফ ভ্যারিয়েশন অ্যামাং
দ্য ডেটা পয়েন্টস, ওকে, ডেটা পয়েন্ট গুলোর মধ্যে কে কতটুকু ছড়াই ছিটা আছে সেটাকে আমরা বলি স্প্রেড। এন্ড স্প্রেডের আমাদের দুইটা কনসেপ্ট শেখা লাগবে, একটা হচ্ছে রেঞ্জ আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আমরা শুরু করব রেঞ্জ দিয়ে। রেঞ্জ আসলে কি? রেঞ্জের ফর্মুলাটা হচ্ছে রেঞ্জ ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। বুঝতে পারছো? রেঞ্জ মানে কি? ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। এন্ড রেঞ্জটা আসলে কি দেয়? রেঞ্জটা আসলে তোমাকে একটা ডেটা সেটের টোটাল স্প্রেডটা কিরকম হবে সেটা তোমাকে দেয়। বুঝতে পারছো? তো একটা ডেটা সেটের রেঞ্জ যত বেশি ওর স্প্রেডও তত বেশি। তো তোমাকে আমি যদি জিজ্ঞেস করি কতগুলো ডেটা সেট দিয়ে যে কার স্প্রেড সবচেয়ে বেশি, যার রেঞ্জ সবচেয়ে বেশি হবে তার স্প্রেডও সবচেয়ে বেশি হবে। বুঝতে পারছো? তো রেঞ্জের ফর্মুলাটা বেশ ইজি। তোমার জাস্ট ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু করলেই তুমি রেঞ্জ পেয়ে যাবা। ওকে, এরপরে আসে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। যাদের এইচএসসি তে ছিল, স্ট্যাটিস্টিক্স ছিল, তারা তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কেমনে বের করতে হয় সেটা শিখছো। বাট এসএটির জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তোমার কখনো বের করা লাগবে না। ওকে, তোমাকে কোনোদিন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলবে না যে একটা ডেটা সেট দিয়ে ওর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত। তোমাকে জাস্ট যেটা করতে বলবে সেটা হচ্ছে তোমার কম্পেয়ার করতে বলবে দুইটা ডেটা সেট অথবা দুইটা ডেটা টেবল আর গ্রাফ দিয়ে জিজ্ঞেস করবে যে কার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেশি বা কম হতে পারে। তোমার যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তুমি আসলে দেখেই বলতে পারবা কারটা বেশি হবে কারটা কম হবে, তোমার কখনো ক্যালকুলেট করে বের করা লাগবে না। বুঝতে পারছো? সো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলাটা বিশাল বড় ফর্মুলা আমরা শিখবো না, আমরা জাস্ট আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আসলে কি। আমরা বের করবো না, আমি বারবার বলতেছি আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করবো না, আমরা কনসেপ্টটা বুঝতে পারলেই আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এসএটি রিলেটেড যে ম্যাথস গুলো সেগুলো বুঝে যাবো। তোমার কখনো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর্মুলা ইউজ করে বের করতে বলবে না, মাথায় রাখবা। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আসলে কি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আসলে average of distance between data points and mean. So standard deviation টা কি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা হচ্ছে একটা ডেটা সেটের মিন থেকে ওই ডেটা সেটের যে ডেটা পয়েন্টস গুলো আছে সেগুলোর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে যদি আমি অ্যাভারেজ করি আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাবো। ফর এক্সাম্পল, আমার যদি একটা ডেটা সেট থাকে 1 2 3 4 5, আমাদের একটা ডেটা সেট ছিল, এখানে আমরা মিন পাইছিলাম 3 থেকে 1 এর ডিস্টেন্স হচ্ছে 2, 2 থেকে 3 এর ডিস্টেন্স হচ্ছে 1, 4 এর ডিস্টেন্স হচ্ছে 1, আবার 5 এর ডিস্টেন্স হচ্ছে 2। তো আমরা যদি 2 + 1 + 1 + 2 ডিভাইডেড বাই 4 করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। বুঝতে পারছো? তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কি? বেসিক্যালি আমার মিন থেকে, সরি আমি ইরেজ করছি কেন, আমার মিন থেকে আমার প্রতিটা ডেটা পয়েন্টের যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সের অ্যাভারেজটাকে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলতেছি। সো এই কনসেপ্টটা যদি আমার ক্লিয়ার থাকে তাহলে কি, দেখো তো আমার যদি দুইটা ডেটা সেট যদি আমি দিয়ে দিই তোমাকে, অর জাস্ট আমি যদি তোমাকে একটা ডেটা সেট দিয়ে দেই এন্ড সেটা যদি তুমি মিন প্রেডিক্ট করতে পারো, হ্যাঁ, যে তুমি একটা ডেটা সেট দেখলো এন্ড তুমি মানে আন্দাজ করতে পারতেছো যে মিনটা কোথায় হবে, তাহলে কি তুমি আসলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে কিরকম ভাবে আন্দাজ করতে পারবা না? স্পেশালি বেশি করে ভালো করে আন্দাজ করতে পারবা যদি হচ্ছে আমি তোমাকে দুইটা ডেটা সেট পাশাপাশি দেই and তোমাকে বলি যে কম্পেয়ার করতে কার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেশি হবে কার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কম হবে। তুমি যদি খালি দেখো যে কার মধ্যে কে বেশি ছড়াছিটায় আছে তাহলে কিন্তু তুমি বের করে ফেলতে পারবা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কার বেশি কম হবে। ওকে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেশি হওয়া মানে স্প্রেড যত বাড়বে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও তত বাড়বে। ওকে, ফর এক্সাম্পল আমি তোমাকে একটা এক্সাম্পল বলি। ধরো তোমার একটা ডেটা সেট আছে 1 2 3 4 5 6, ওকে, আর একটা ডেটা সেট আছে 1 4 7 12 16। এটা কিন্তু খুবই ইজি, দেখেই বোঝা যেতেছে যে আমার ডান সাইডেরটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেশি হবে। কেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেশি হবে? কারণ এটার যে মিনটা যদি মাঝামাঝি নাম্বার হয়, মিন থেকে কিন্তু ডেটা পয়েন্ট গুলোর ডিস্টেন্স বেশি, তাই না? ডিফারেন্স বেশি আগেরটার তুলনায়। আগেরটাতে কিন্তু ডিফারেন্স খুব কম ছিল, তাই না? বাট পরেরটাতে কিন্তু আমার মিন যে ভ্যালুটা আসবে সেখান থেকে কিন্তু ডেটা পয়েন্ট গুলোর ডিস্টেন্স বেশি হবে। ডিস্টেন্স বেশি হলে অ্যাভারেজও বেশি হবে, অ্যাভারেজ বেশি হলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও অফকোর্স বেশি হবে। বুঝতে পারছো? যেটা ছড়াই ছিটায় বেশি থাকবে সেটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেশি আসবে। এরকম আগেরটা ছড়াই ছিটায় কম ছিল, পরেরটা একটু বেশি ছড়াই ছিটায় আছে, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটার বেশি আসবে। দ্যাট ইজ দ্য বেসিক্স অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে তোমার গ্রাফ দেখে দেখে আইডেন্টিফাই করা লাগতে পারে যে কার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেশি কারটা কম। ওকে, ফর এক্সাম্পল তোমাকে যদি আমি দুইটা স্ক্যাটার প্লট দিয়ে দেই, ওকে, স্ক্যাটার প্লট মানে হচ্ছে এরকম গ্রাফগুলো। বুঝতে পারছো? স্ক্যাটার প্লট মানে হচ্ছে এরকম গ্রাফগুলো, দুইটা গ্রাফিক। না, ভ্যারিয়েন্স আমাদের লাগবে না, ভ্যারিয়েন্স হচ্ছে বেসিক্যালি তুমি যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে স্কোয়ার করে দাও ভ্যারিয়েন্স পেয়ে যাবে। বুঝতে পারছো? স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে স্কোয়ার করে দিলে ভ্যারিয়েন্স পেয়ে যাবা। আর ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেহেতু ক্যালকুলেট করা লাগবে না,
ভ্যারিয়েন্সও ক্যালকুলেট করা লাগবে না, বুঝতে পারছো? ভ্যারিয়েন্স কমপ্লিটলি আউট অফ সিলেবাস ফর এসআইটি, তোমার ভ্যারিয়েন্স একদমই লাগবে না। ওকে, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার এই দুইটা গ্রাফের দিকে যদি আমি তাকাই, এগুলোকে আমরা বলি স্ক্যাটার প্লট, বুঝছো? স্ক্যাটার প্লট মানে যেসব গ্রাফে ডেটা পয়েন্ট গুলা মানে এরকম ফোটা ফোটা আছে, ছড়াই ছিটাই আছে, বুঝছো? অর জাস্ট মানে কোনো স্পেসিফিক মানে প্যাটার্ন ফলো করবে, অফকোর্স যেরকম এটা একটা প্যাটার্ন ফলো করতেছে, ইটস লাইক একটা স্ট্রেট লাইন, বাট স্ক্যাটার প্লট বেসিক্যালি লুক সামথিং লাইক দিস, বুঝছো? ডেটা পয়েন্ট গুলো এক একটা এক জায়গায় আছে। যাই হোক, সেটা পয়েন্ট না আমাদের। পয়েন্ট হচ্ছে আমার প্রথম ডেটা সেটটার মিডিয়া মিন কিন্তু সামওয়্যার অ্যালং দিস লাইন হবে, তাই না? সামওয়্যার অ্যালং দিস লাইনস হবে। এন্ড এইখান থেকে দেখো সবগুলার ডিস্টেন্স কিন্তু অত বেশি না, বাট এখানে ডেটা পয়েন্টটা কিন্তু এখানে হচ্ছে মিনটা। দেখো তো এখানে কি ডিস্টেন্সটা বেশি না? ডিস্টেন্সটা যদি বেশি হয় তাহলে আমাদের মিনও কিন্তু বেশি আসবে, অ্যাভারেজও কিন্তু বেশি আসবে ডিস্টেন্সের, এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও বেশি আসবে। সো এটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি S2 হয়, এটা যদি S1 হয়, S2 উইল বি লার্জার দ্যান S1, এন্ড এই এটার স্প্রেড উইল বি লোয়ার, স্প্রেড লোয়ার, এটার স্প্রেড উইল বি হায়ার। ওকে, এটার স্প্রেড। এদের পর্যন্ত কি সবার জন্য ক্লিয়ার হয়েছে নাকি না? সবাইকে বুঝতে পারছো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিভাবে আইডেন্টিফাই করা লাগবে? আইডেন্টিফাই করতে পারলেই হবে, বুঝতে পারছো? ইউ নেভার নিড টু ফাইন্ড, আবার বারবার বলতেছি, ইউ নেভার নিড টু ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তোমাকে কোথাও বলবে না যে এই ডেটা সেটটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভ্যালু কি হবে। এগুলা ওয়াজ ইনক্লুডেড ইন এসআইটির যে সাবজেক্ট টেস্ট হইতো, লাইক এসআইটির সাবজেক্ট টেস্ট হইতো, বুঝছো? লাইক 2021-এর জুলাই পর্যন্ত ওই লাস্টের সাবজেক্ট টেস্টটা আমি দিছিলাম। সো ওইখানে লাইক ম্যাথস, অ্যাডভান্সড ম্যাথস, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, এগুলোর উপরে টেস্ট হইতো। স্ক্যাটার প্লটটা আমরা আজকে বুঝবো না, বুঝছো? স্ক্যাটার প্লটটা আমাদের আলাদা একটা লেকচারই আছে। আমরা যে ইয়েটা শিখছি, আমরা যে কি ছিল আমাদের টপিকটার নাম কি ছিল, হয়ে গেল। টপিকের নামই ছিল হচ্ছে সেন্টার, স্প্রেড এন্ড শেপ অফ ডিস্ট্রিবিউশন, তাই না? তো আমরা যখন শেপ বুঝতে যাবো তখন স্ক্যাটার প্লট আবার আসবো, প্যারা নেই। এখন যদি বাট একটা বেসিক জিনিস যদি বুঝাই দিই, স্ক্যাটার প্লট মানে হচ্ছে আমাদের যখন বার গ্রাফ আছে, বার গ্রাফ কোনগুলা, যেগুলোতে এরকম বার থাকবে, তাই না? আর স্ক্যাটার প্লটেও সেম জিনিস, ডেটা গুলা জাস্ট এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে ওয়াই অ্যাক্সিস এ সাজানো হবে, এন্ড এগুলা এরকম পয়েন্ট আকারে থাকবে, বুঝতে পারছো? এগুলা কোনো মানে বারের মতো থাকবে না, আর কোনো ডট প্লটের মতো থাকবে না। ডট প্লট হচ্ছে এরকম হয়, তাই না? আর এখানে এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে পয়েন্ট গুলো এদিক ওদিক থাকবে আর কি, এক্স এর রেসপেক্টে ওয়াই, ওয়াই এর রেসপেক্টে এক্স, নামের দিকে। উই উইল টক অ্যাবাউট ইট ইন ডিটেইল যখন আমরা স্ক্যাটার প্লট করতেছি, হোপফুলি নেক্সট ক্লাস। আজকের ক্লাসে হয়তো এটা কম মানে পসিবল না ধরা। ওকে, যাই হোক, আমি স্প্রেড আই থিঙ্ক বুঝতে পারছি। এরপর আমাদের লাস্ট একটা কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্ট, সেটা শিখবো, সেটা হচ্ছে আউটলায়ার বলে আমরা এটাকে। ওকে, আউটলায়ার। আউটলায়ার কাকে বলি? আউটলায়ার হচ্ছে আমার একটা ডেটা সেটের মধ্যে এমন একটা ভ্যালু যেটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট দেন এনি আদার ভ্যালু, বুঝতে পারছো? আউটলায়ার কি? a value in a data set a value in a data set that is significantly different from data set. Okay, সো ধরো আমি আউটলায়ারটা একটা বেসিক জিনিস বুঝাই। আউটলায়ার একটা ইংলিশ ভোক্যাবের মতো, বুঝছো? আউটলায়ার আমরা জেনারেলি লাইক ডে টু ডে লাইফে আউটলায়ার অনেক ইউজ করি। হ্যাঁ, ধরো ক্লাসের মধ্যে সবাই একটা স্কোর করছে, সবাই ধরো পরীক্ষা অনেক কঠিন হয়েছে, সবাই মানে ধরো 20-এর মধ্যে 10-এর উপরে পায় নাই, একজন হচ্ছে 20-এর মধ্যে 19 পেয়ে বসে আছে। তাকে কি আমরা বলবো না আরে ও এত বেশি পাইছে কেন, আরে ও অনেক ডিফারেন্ট? ওকে আমরা বলবো আউটলায়ার, বুঝছো? যে 19 পাইছে তাকে আমরা বলবো আউটলায়ার, কারণ সবাই 10-এর নিচে পাইছে, ও একাই অনেক বেশি পাইছে, সেটাকে আমরা বলি আউটলায়ার। ওকে, সো আউটলায়ার কি? একটা ডেটা সেটের মধ্যে যে ডেটাটা অনেক বেশি ডিফারেন্ট। ওকে, ফর এক্সাম্পল আমার একটা ডেটা সেট যদি থাকে 1 2 3 4 5, এন্ড এখানে আমি অ্যাড করলাম 90, এই যে 90টা যেটা, দ্যাট ইজ আওয়ার আউটলায়ার। এখন আউটলায়ার খুবই বড় হইতে পারে, আবার খুবই ছোট হইতে পারে। ধরো আমার একটা ডেটা সেট আছে 1001, 1002, 1003, 1004, আরেকটা আমি ইনক্লুড করলাম 10, দেখছো? 10 কিন্তু আবার বেশি ছোট, সেটাকে আমরা আউটলায়ার বলবো, সেটাকে আমরা আউটলায়ার বলবো। ওকে, আরেকটা গ্রাফে যদি চিন্তা করো, ধরো এগেইন স্ক্যাটার প্লট, আমার ধরো সবগুলা ডেটা পয়েন্ট এই এই এরিয়াতেই আছে। ওকে, এই এরিয়াতে আছে, আর একটা ডেটা পয়েন্ট আছে এখানে। ওকে, এইটাকে আমরা বলবো আউটলায়ার, এটাকে আমরা বলবো আউটলায়ার। এখানে যদি থাকে অথবা যদি এখানে থাকে, দিস ইজ অলসো নোন অ্যাজ আউটলায়ার। ওকে, দিস উইল বি কল্ড আউটলায়ার, যেগুলো অনেক দূরে দূরে আছে, বুঝতে পারছো? নর্মালি সবগুলো ডেটা পয়েন্ট এই এরিয়াতে আছে, অন্যটা অনেক দূরে, দ্যাট ইজ নোন অ্যাজ আউটলায়ার। এখন আউটলায়ার কেন শিখতেছি? কারণ আউটলায়ারের কতগুলো এফেক্ট আছে। হ্যাঁ, আউটলায়ারের কতগুলো এফেক্ট আছে, তিনটা জিনিসের উপর ওর এফেক্ট আছে।
রেঞ্জের উপর এফেক্ট আছে, মিনের উপর এফেক্ট আছে, এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের উপরে এফেক্ট আছে। বুঝতে পারছো? আগে আমরা রেঞ্জেরটা এক্সপ্লেন করি। ধরো আউটলায়ার যদি না থাকতো, তাহলে কিন্তু আমার এই ডেটা সেটের রেঞ্জ কত আসতো? খালি 4 আসতো না, ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। বাট যখন আমার একটা 90 ইনপুট করছি, দেখো তো রেঞ্জটা কি অনেক বেশি হয়ে গেছে না? আগে ছিল 4, 4 থেকে এটা কি হয়ে গেছে 89 হয়ে গেছে। তার মানে আউটলায়ারের কারণে রেঞ্জ ইনক্রিজ করবে। এখন আউটলায়ারটা বড় হইলেও রেঞ্জ ইনক্রিজ করবে, আউটলায়ারটা যদি ছোট হয় তাইলেও ইনক্রিজ করবে। বুঝতে পারছো? আউটলায়ার যদি বড় হয়, খুব বড় হয়, তাইলেও ইনক্রিজ করতেছে, আর আউটলায়ার যদি ছোট হয় তাইলেও ইনক্রিজ করবে। কেন? কারণ এটা যদি না থাকতো তাইলে কিন্তু আমাদের রেঞ্জ কত আসতো? 3 আসতো। বাট 10 ইনক্লুড করার কারণে আমাদের রেঞ্জ কত আসতেছে? 990, লাইক 994 এর মতো আসতেছে, তাই না? অনেক বেড়ে যাচ্ছে 3 থেকে 994, which is a huge jump, right? So আমার আউটলায়ার ইনক্লুশন হইলে আমাদের রেঞ্জটা বাড়বে। দ্যাট ইজ ভেরি সিম্পল। ওকে, আউটলায়ার ইনক্লুশন হইলেই রেঞ্জ বাড়বে, এটা ছোট হোক বড় হোক ডাজন্ট ম্যাটার। সিমিলারলি আমাদের কিন্তু মিনেও কিন্তু একটা চেঞ্জ আসে, তাই না? মিনেও কিন্তু একটা চেঞ্জ আসবে। মিনের চেঞ্জটা কি? মিনের চেঞ্জটা হচ্ছে, আমার ধরো এই 90টা নাই, তাইলে আমাদের মিন ছিল 3, আর যখন আমি 90টা ইনক্লুড করছি, তাহলে দেখো তো আমার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এর সাথে কিন্তু 90 অ্যাড হয়েছে। ডিনোমিনেটরে কিন্তু আসলে অত বেশি চেঞ্জ হয় না, ডিনোমিনেটর 5 ছিল, সেখান থেকে হচ্ছে 6, উপরে বাড়ছে 90 আর নিচে বাড়ছে মাত্র 1। তাহলে কি আমার চেঞ্জটা অনেক লার্জ হয়ে গেল না? এটা 3 থেকে বেড়ে অনেক বেশি বেড়ে যাবে। বুঝতে পারছো? তোমার মিনটা কিন্তু অনেক বেশি বেড়ে গেল। সিমিলারলি আমার আগের মিনটা এইখানে এই সেটের দিকে যদি চিন্তা করো, আমার মিনটা আবার সামওয়্যার অ্যারাউন্ড 1002 থেকে 1003 এর মাঝামাঝি। বাট যখন 10 আমি ইনক্লুড করছি, তখন কিন্তু আমার মিন আসলে আমার নিচে বেড়ে গেছে, নিচে ডিনোমিনেটর বাড়ছে, বাট নিউমিনেটর কিন্তু আসলে অত বাড়ে নাই। তখন কিন্তু আমার মিনটা আর একটু কমে যাবে। বুঝতে পারছো? মিনটা একটু কমে যাবে। সো মিনের ইয়েটা কি? মিনের ডেফিনেশন, মিনের জন্য এফেক্ট হচ্ছে আউটলায়ার pulls the mean towards itself. ওকে, সো আউটলায়ার যদি অনেক বড় হয় মিন বেড়ে যাবে, আউটলায়ার যদি অনেক ছোট হয় মিন কমে যাবে। ওকে, সো আউটলায়ার যেখানে এরকম বড়, সো আমার মিনটা যদি এখানে থাকতো তাহলে মিনটা উপরের দিকে চলে আসতেছে, আর যেহেতু আউটলায়ার যদি এটা হয়তো, মিনটা এখানে থাকো, মিনটা নিচের দিকে চলে আসতেছে। ওকে, আর মিন যেহেতু চেঞ্জ হয় তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও চেঞ্জ হবে। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের চেঞ্জটা আসলে আমি যদি মিন দিয়ে এক্সপ্লেইন নাও করতে চাই তাইলেও করতে পারবো। কারণ কি? কারণ আমার যখন একটা আউটলায়ার ইনক্লুড হচ্ছে, ডেটাগুলোকে আগের চেয়ে একটু হলেও ছড়াছিটা গেল না বেশি? আগে সবগুলো এক জায়গায় ছিল, একদম সবাই এক জায়গায়। এখন একটা দূরের পয়েন্ট আসা মানে কি, আগের চেয়ে হালকা হইলেও ছড়াছিটা গেল না? ছড়াছিটা গেলে কি আমার স্প্রেড বেড়ে যাবে। স্প্রেড বেড়ে যাওয়া মানে কি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেড়ে যাওয়া। ওকে, তো আমাদের যদি আউটলায়ার ইনক্লুশন হয় তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইনক্রিজ করবে। ওকে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইনক্রিজ করবে। মিন বাড়লে অফকোর্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইনক্রিজ করবে, মিন কমলে অফকোর্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইয়ে হবে আর কি। মিনের চেঞ্জের কারণে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চেঞ্জটা আসতেছে। এই হচ্ছে আমাদের আউটলায়ারের এফেক্টস গুলা। সো আউটলায়ার সবসময় ম্যাথস এর মধ্যে একেবারে যে মেনশন করা থাকবে যে এটাই আউটলায়ার, এমন নাও হইতে পারে। এরকমও হইতে পারে যে আউটলায়ারটা হয়তো তোমাকে হয়তো বলে দিতে পারে যে একটা খুবই বড় একটা ভ্যালু যখন ইনক্লুড করছে তখন কি হইতেছে, হ্যান ত্যান হাবি যাবে, তখন কিভাবে করবো আর কি। এতটুকু কি সবার জন্য ক্লিয়ার হয়েছে এভরিওয়ান? জি ভাইয়া। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনেরটাকে আরেকবার বলবো এটা। ইয়েস, ওকে। তো চিন্তা করো, দেখো আমার যখন আউটলায়ারটা মিনের দিকে টেনে নিয়ে যেতেছে, হ্যাঁ ধরো মিনটা আগে এখানে ছিল, হ্যাঁ মিনটা এখন এখানে হয়ে গেছে, তাহলে দেখো তো মিন থেকে কি ডিস্টেন্স গুলো সব বেড়ে গেছে না? মিন থেকে কি ডিস্টেন্স গুলো সবার বেড়ে গেছে না? সব ডেটা পয়েন্টের ডিস্টেন্স বেড়ে যাওয়া মানে কি? অ্যাভারেজও বেড়ে যাবে না? দেখো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মানেটা কি? অ্যাভারেজ অফ ডিস্টেন্স বিটুইন ডেটা পয়েন্টস এন্ড মিন। সো মিনটা যদি দূরে চলে যায় ডেটা পয়েন্ট থেকে, তাহলে ওদের মধ্যে ডিস্টেন্সও বাড়বে। ডিস্টেন্স বাড়লে কি অ্যাভারেজও বাড়বে, এন্ড অ্যাভারেজ বাড়া মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাড়া। এখন মিনটা উপর আমার যেখানেই চেঞ্জ হোক আমার ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, ডিস্টেন্স বাড়লে আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেড়ে যাবে। বুঝতে পারছো? আউটলায়ার ইনক্লুড হইলে আমার স্প্রেড বাড়বে এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাড়বে। এখন ক্লিয়ার? অল রাইট, আই থিঙ্ক সবার জন্য আজকের যে কনসেপ্টস গুলো আমরা পড়লাম সেটা হচ্ছে ক্লিয়ার হয়েছে মোটামুটি। আমরা আজকে আই ডোন্ট থিঙ্ক আমরা আজকে ম্যাথস প্র্যাকটিস করতে পারবো, ভেরি আনফরচুনেট। আমরা আজকে ম্যাথস প্র্যাকটিস করতে পারছি না, কারণ আই হ্যাভ টু লাইক জাম্প 5 minutes আর্লিয়ার আজকে। সরি ফর দ্যাট, বাট ইয়া, নেক্সট ক্লাসে একদম শুরুতেই আমরা হচ্ছে আগে প্র্যাকটিস দিয়ে শুরু করব, তারপর আমরা আমাদের যে ডেটা রিপ্রেজেন্টেশন আছে, এন্ড হোপফুলি নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইয়েটাও করে ফেলতে পারবো,
স্ট্যাটিস্টিক্স 2 ধরতে পারবো স্ট্যাটিস্টিক্স 2 আমরা ধরতে পারবো ফর শিওর। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আগে যা করলাম আজকে সেটার উপরে প্র্যাকটিস করব। বাট তোমাদেরকে যদি বলে দিই, তোমরা নিজেরা যদি প্র্যাকটিস করতে চাও কোথা থেকে করবা? যাদের কাছে খান একাডেমি আছে, খান একাডেমিতে দিস উইল বি ইনক্লুডেড ইন ওয়ান ভ্যারিয়েবল ডেটা। বুঝতে পারছো? দিস উইল বি ইনক্লুডেড ইন ওয়ান ভ্যারিয়েবল ডেটা। ওকে, আমরা আজকে ওয়ান ভ্যারিয়েবল ডেটার উপরে পুরো ক্লাসটা করলাম। তা নেক্সট ক্লাস আমরা করবো হচ্ছে টু ভ্যারিয়েবল ডেটা আর স্যাম্পল স্ট্যাটিস্টিক্স আর ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেইমস, এই তিনটা টপিকের উপর। ওকে, আজকের ক্লাসটা ওয়াজ টোটালি অন ওয়ান ভ্যারিয়েবল ডেটা। তো যারা এক্সট্রা প্র্যাকটিস করতে চাও ইউ ক্যান প্র্যাকটিস ইট ফ্রম, ওগুলো সব নেক্সট ক্লাসে, কনফিডেন্স ইন্টারভাল এগুলো সব স্ট্যাটিস্টিক্স 2 তে আসবে। ওকে, সো ওয়ান ভ্যারিয়েবল ডেটা হচ্ছে তোমরা আজকে প্র্যাকটিস করবা, আর যারা কলেজ প্যান্ডা থেকে প্র্যাকটিস করবো হচ্ছে স্ট্যাটিস্টিক্স 1 থেকে করবো। ওকে, স্ট্যাটিস্টিক্স 1, আমরা স্ট্যাটিস্টিক্স 1 এ সবকিছু করে ফেলছি, সবকিছু না, ডেটা গ্রাফ গুলো করি নাই, বাট মিন মিডিয়ান মোডের যা যা ম্যাথস আছে সেগুলো সব করে ফেলবো। ওকে,